আচ্ছা, হয়তো স্ক্রিন দেখতেছো না? জি ভাইয়া। ওকে, তো আজকে হচ্ছে আমাদের ইংলিশের ফার্স্ট ক্লাস, যেটা হচ্ছে নাউন। ওকে, তো ক্লাসটা আসলে আমরা কি কি শিখবো এবং কিভাবে নাউন আমরা শেষ করবো সেটা একটু দেখি। ওকে, ফার্স্ট হচ্ছে আমরা এই স্লাইডটা দেখবো যেখানে আমরা নাউনের যত বেসিক আছে প্রথমে দেখবো পার্টস ফর স্পিচ, এটা একটু ছোট করে দেখবো কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে নাউন। তো নাউনটা পুরোটা এখানে আজকে আমরা কভার করবো এবং প্রিভিয়াস কোয়েশ্চেন সহ। ঠিক আছে, তারপর দেখবো ট্রান্সফরমেশন মানে নাউন একটা থেকে আরেকটা কিভাবে যাচ্ছে, এবং পরে কাউন্টেবল এবং আনকাউন্টেবল যে নাউনটা আছে এটা আমরা আবার আলাদা করে দেখবো কারণ এখান থেকে বেশি কোয়েশ্চেন আসে। তো আমাদের এই ক্লাসটা দেখার পরে আমাদের আরেকটা ম্যাটেরিয়াল পাবো এই স্লাইডের সাথে, সেটা হচ্ছে বুক। বুকটা কি? বুকটা হচ্ছে আসলে মাস্টার্স ইংলিশ যে বইটা পুরাটা দাগানো, ওই যে 32 পেজের দেখো একটা পিডিএফ আছে পুরোটা দাগানো। এখানে দাগানোতে তোমার হেল্পটা কি হবে? দাগানোর কারণে যে বেসিক আছে সবকিছু আমাদের এখানে আছে, কিন্তু যে প্রিভিয়াস তো অনেক দেখতে হয়। ঠিক আছে, তো তোমার তেমন একটা দেখতে হবে না, এর কারণ হচ্ছে দেখো আমি দাগায় রাখছি। যেমন আমি যদি একটু নিচে যাই, দেখো আমি কতটুকু টাইম সেভ করে দিলাম। এই যে এখান থেকে যদি দেখো যে ইউর টার্ন, মানে প্রিভিয়াস এখানে তুমি অনেকগুলা দেখবা, তো এখানে 106 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে 140-এ। ঠিক আছে, তাহলে অলমোস্ট 24টা এমসিকিউ আছে, কিন্তু আমি দাগাইছি মাত্র 8টা। এখান থেকে মাত্র 8টা দাগাইছি, এবং 8টা আমি ক্লাসে যেটা বুঝাবো এটা বুঝার পরে এখানে 8টা নতুন করে বুঝতে হবে না, জাস্ট দেখবা। এবং 8টা এর মানে এই না যে 8টা নতুন কিছু, স্লাইডে এগুলা সবকিছুই আছে। 8টা জাস্ট আমার কাছে মনে হচ্ছে যে 8টা দেখলে তোমার মাথা আরেকবার হিট করবে যে এই টপিক গুলো আসলে এরকম ছিল। এই জন্য এই 8টাকে দাগানো এবং এই 8টাই দেখবা জাস্ট। আর যেগুলো আমি দাগাই নাই, যেমন এই যে 37, 38, 39, 40, একটাও দাগাই নাই, মানে একটাও তোমার দেখার দরকার না, শুধুমাত্র এই দাগানো 8টা দেখবে 24টার ভিতরে। একইভাবে সেম প্রত্যেকটা এমসিকিউ আমি যেটা যেটা দাগাই শুধুমাত্র সেটাই দেখবা। ওগুলা সব নতুন না, কিন্তু ওগুলা দেখলে তুমি যত বেসিক পড়ছো সবকিছু রিভিশন হয়ে যাবে। এই জন্য এমনকি সবার লাস্টে দেখো এখানে অনেকগুলো আছে, কিন্তু আমি খুবই কম কম দাগাইছি, মানে কম কম গুলা দেখলেই তোমার পুরো টপিকটা কভার হয়ে যাবে। এভাবে আসলে আমরা নাও পুরো টপিকটা কভার করব, যাতে এই ক্লাসটা দেখবে, মনে করো এই ক্লাসটা মনে করো 1.5 ঘন্টা চললো বা 2 ঘন্টা চললো, বাকি এগুলা দেখতে তোমার হাইস্ট গেলে 45 থেকে 1 ঘন্টা লাগবে। নাও আর কোনো কিছু বাকি থাকবে না। আবার যখন আমাদের উইকলি এক্সামটা হবে এই সপ্তাহে টোটালি 4টা ক্লাসের উপরে, আর ঈদের পরে হবে সপ্তাহে 5টা ক্লাস, তখন তোমার আরো জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ক্লাসগুলো আমরা এভাবে আগাবো। ওকে, এখন চলে যাওয়া হচ্ছে আমাদের স্লাইডে। আচ্ছা, তো শুরুতে যে বলছিলাম যে নাউন আজকে আমাদের টপিক, এবং আমরা এই 4টা জিনিস কভার করবো আজকে। তো প্রথম যে টপিকটা সেটা আসে পার্টস অফ স্পিচ। আচ্ছা, কেউ কি জানো যে এই টপিকটা দ্বারা আসলে কি বোঝায়? এই নামটা দ্বারা কি বোঝায়? এই টার্মটা দ্বারা কি বোঝায়? একজন বলো। শুনছো এই কথাটা কখনো? পার্টস অফ স্পিচ, জি পার্টস ভাই, মানে একটা কি? বাক্যের বিভিন্ন অংশ। হ্যাঁ, একটা বাক্যের বিভিন্ন অংশ। ঠিক আছে, তো একটা বাক্যের কয়টা অংশ হতে পারে? একটা বাক্যের আসলে 8টা অংশ হতে পারে, 8টা। এখানে অনেক বেসিক কথা আছে, যেটা লাগবে সেটা আমি মুখে বলবো, এরপরে তো বাসায় পড়লে তো পুরোটাই পড়বা, কারণ এটা হচ্ছে বইয়েরও সামারাইজ ভার্সন, তো এটা তো পুরোটা পড়বেই। ওকে, স্লাইডে কোনো কিছু বাদ পড়বে না, বই থেকে বাদ পড়বে। তো আসলে বাক্যের যে অংশগুলো আছে, স্পিচ মানে হচ্ছে বাক্য, বাক্যের অংশ টোটালি 8টা। কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে, 8টা পার্ট। 8টা পার্ট কোনটা দ্বারা কি বোঝায় সেটা আমরা মোটামুটি সবাই জানি, তাও খুব ইনডেপথ জানার জন্য কিন্তু আমরা এই সবগুলা টপিক একটার পর একটা ক্লাসে কভার করবো। আজকে ক্লাসে টপিক কি? নাউন। এই জন্য আমরা অন্যগুলা বলতে কি বুঝি সেখানে যাচ্ছি না, নাউন বলতে কি বুঝি সেটা আমরা আসলে এক্সপ্লেন করব। তো এই একটা স্লাইড থেকে আমাদের একটা এমসিকিউ আসবে, সেটা হচ্ছে কি যে পার্টস অফ স্পিচ কত প্রকার? কত প্রকার? 8 প্রকার। এটা যদি আসে দাগাইতে পারবা, এবং এই ধরনের এমসিকিউ আসে হচ্ছে শুধুমাত্র রাজশাহী এবং চিটাগাঙেই, কোনো জায়গায় এগুলো আসে না। আচ্ছা, এখন আসে হচ্ছে নাউনে। তো নাউন বলতে একটা লাইনে বলা যায়, আমার ধারণা অনুযায়ী সেটা হচ্ছে নাউন অর্থ হচ্ছে নাম, যে কোনো কিছু নামই হচ্ছে নাউন। কিন্তু এই একটা লাইনের বাইরেও অন্য কেউ কোনো কিছু অ্যাড করতে চাও যে নাউন বলতে আসলে এটাও বুঝায়, যেটা আমি বলি নাই? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, সংক্ষেপে বলা যায়। হ্যাঁ, ওইটাই দাঁড়াইলো আসলে তাহলে, যে যেটা দিয়ে কোনো কিছুর নাম বোঝায় সেটাই নাউন। ওকে, যে কোনো কিছুর নাম বোঝালেই সেটাই নাউন। যেমন দেখো এখানে আমি এক্সাম্পল দিচ্ছি, জাহাঙ্গীর দিচ্ছি, জিম দিচ্ছি, বাংলাদেশ, ম্যান, কান্ট্রি, টিম, গোল্ড, অনেস্টি, সবকিছুই
নাউন। অনেস্টি যে একটা নাউন সেটা আসলে অনেকের মাথায় ক্যাচ করবে না, কারণ এটা তো কোনো মানুষের নাম না। তো এই যে যে জিনিসগুলো ক্যাচ করবে না, অথবা টিম, এটা যে কারোর নাম না কিন্তু তাও এটা একটা নাউন, এই জিনিসটা সবার মাথায় ক্যাচ করবে না। এবং ক্যাচ করানোর জন্যই কিন্তু পুরো ক্লাসটা, যে এইগুলোও আসলে নাউন, শুধুমাত্র কারণ নামই নাউন না, এগুলো সবগুলোই এক একটা নাউন, সেটা আমরা এই ক্লাসে আস্তে আস্তে জানবো। ওকে, এবং কিছু কিছু জিনিস নোট করো, পুরোপুরি স্লাইড না, কারণ একটা দুইটা জিনিস যদি নিজে নোট করো তাহলে পরবর্তীতে নিজের ইজি হবে করতে। আচ্ছা, এখন আমরা যাই হচ্ছে নাউন আসলে কয় টাইপের হয়। তো নাউন টিপিক্যালি দুই টাইপ, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কোনগুলা? যেগুলা আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারো। পঞ্চ ইন্দ্রিয় বলতে কি, পাঁচটা ইন্দ্রিয়। কি কি? দেখা, স্পর্শ করা, শোনা, ঘ্রাণ নেওয়া, স্বাদ নেওয়া। মানে কি, উই ক্যান সি, উই ক্যান টাচ, উই ক্যান হিয়ার, উই ক্যান স্মেল অ্যান্ড উই ক্যান টেস্ট। এই পাঁচটা পয়েন্ট। অ্যান্ড দে অলসো ডু হ্যাভ ফিজিক্যাল স্ট্রাকচার, মানে শারীরিক আকৃতি আছে। ঠিক আছে, তাহলে আমরা কনক্রিটের জন্য ছয়টা জিনিস খেয়াল করব। কি কি খেয়াল করবো আর একজন বলো তো আমাকে, যে কোনো একটা জিনিস থাকলে সেটা কনক্রিট নাউন হবে। কি কি বলো? ছয়টা ওয়ার্ড বলছি। See, touch, hear, smell, taste. ছয়টা বলো, ছয়টা কি বলছো? সি, টাচ, তারপরে হেয়ার, তারপরে কি স্মেল, আর টেস্ট, এন্ড কি এন্ড দেজ হ্যাভ ফিজিক্যাল স্ট্রাকচার। ছয়টা পয়েন্টের Physical যে কোনো একটা structure. থাকলে, ছয়টা পয়েন্টের যে কোনো একটা থাকলে সেটাকে আমরা কনক্রিটে ফেলাই দেবো। এক্সাম্পল দেখি, এক্সাম্পল আছে বয়, সং, ফ্লাওয়ার, মিল্ক। বাকি সব ঠিক আছে, সং কিভাবে একটা কনক্রিট নাউন হলো কেউ একজন আমাকে বুঝাও এই ছয়টা পয়েন্টের ভিতরে। এই ছয়টা থেকে একটা মিলে কিভাবে সং একটা কনক্রিট নাউন শোনা হলো? যায় তাই। হ্যাঁ, সং শোনা যায়। তো এই সংটাই খালি কনফিউশন আসতে পারে, যেন সং একটা বললাম, বাকি সবগুলো কিন্তু খুবই স্ট্রেট ফরওয়ার্ড। যে বয় একটা মানুষ, যেটাকে দেখা যায়, ফিজিক্যাল স্ট্রাকচার আছে, দেখা যায়, সে কথা বললে তাকে শোনাও যায়। ঠিক আছে, ফ্লাওয়ারও দেখা যায়, ফিজিক্যাল স্ট্রাকচার আছে, মিল্ক ফিজিক্যাল স্ট্রাকচার আছে। সং এর ফিজিক্যাল স্ট্রাকচার নাই কিন্তু শুনতে পারি, এই জন্য এটা একটা কি কনক্রিট নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনে আসি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি, কনক্রিট নাউন বাদ দিলে বাকি যা থাকে, মানে কনক্রিট নাউনের জন্য ছয়টা পয়েন্ট বলছিলাম না, এই ছয়টা পয়েন্টের একটাও ওর ভিতরে থাকবে না, তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। একটাও থাকবে না তার মানে কি, দেখা যাবে না, টাচ করা যাবে না, শোনা যাবে না, গান নেওয়া যাবে না, স্বাদ নেওয়া যাবে না, শারীরিক কোনো গঠনও নাই। ঠিক আছে, তাহলে জিনিসগুলা কি, জিনিসগুলা আসলে কি করে, কোনো কিছুর দোষ গুণ অবস্থা এবং কাজের নাম বোঝায়। দোষ গুণ অবস্থা এবং কাজের নাম বোঝায়। কাজের নাম বলতে কি বুঝাচ্ছি, কাজের নাম বলতে মনে করো এখানে একটা এক্সাম্পল দেখো, রিভেঞ্জ। রিভেঞ্জ কিন্তু কি একটা কাজের নাম, মানে কি প্রতিশোধ নেওয়া। তার মানে কি এটা একটা কাজের নাম এবং সেটা হয়ে গেল কি অ্যাবস্ট্রাক্ট। এখন কাজের নাম নাকি সেটার থেকে বেশি ইজি কোনটা হয়, ওই ছয়টা পয়েন্ট যার সাথে যায় না সেই তো অ্যাবস্ট্রাক্ট, এভাবে বের করা ইজি। ঠিক আছে, তো আমরা এভাবে বুঝতে পারি যে আমাদের যে ছয়টা পয়েন্ট দেখছিলাম, যেটা যে কনক্রিট হয়েছে, যেটার একটাও ওর সাথে যাবে না, সেটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। অথবা তুমি যদি এই আমাদের সংজ্ঞা থেকে বুঝতে পারো, ডেফিনেশন থেকে বুঝতে পারো, তাও ভালো, যেভাবে তোমার সুবিধা হয়। ওকে, তো এই দুইটা আপাতত সবাই বুঝছো না, কি বলো? কার কোন কনফিউশন থাকলে আমাকে বলতে পারো এখন, যেখানে একটু আনক্লিয়ার আছে জিনিসগুলা। কনফিউশন নাই? আচ্ছা, এখন তাহলে দেখি, আমরা কি বলছিলাম, টিপিক্যালি মানে সাধারণত দুই রকম। ওকে, কিন্তু আমরা আসলে নাউন টোটালি দেখি পাঁচ রকম। কিভাবে পাঁচ রকম দেখি? মোট পাঁচ রকম পাই। যেমন যে কনক্রিটের ভিতরে আমরা আসলে চারটা রকম পাই, একটা প্রপার, একটা কমন, একটা হচ্ছে কালেকটিভ, একটা কি ম্যাটেরিয়াল, আর অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের ভিতরে কোনো আলাদা ভাগ নাই। তো কনক্রিটের ভিতরে যে চারটা, সেটা আমরা এখন আস্তে আস্তে চিনবো। তাও এই চারটা কেউ যদি আগে থেকে চেনা থাকে, একজন বলতে পারো যে কোনটা দ্বারা কি বোঝায়? কেউ জানলে আগে বলতে পারো। প্রপার নাউন দ্বারা হচ্ছে নাম বোঝায়, আর কমন নাউন দ্বারা মানে যেটা সবই কমন সেটা বোঝায়। না, কমন নামটা হুম, ভুলে গেছি। কালেকটিভ হচ্ছে একটা গ্রুপ বোঝায়, আর ম্যাটেরিয়াল হচ্ছে যেগুলা মানে মেজারমেন্ট করা যায় না ওরকম জিনিসকে ম্যাটেরিয়াল নাউন।
মেজারমেন্ট করা যায় না। আচ্ছা, মোটামুটি মিলছে। ভাইয়া ভুলে এখন আমরা গেছি। আচ্ছা, তাও ট্রাই তো করছো। ওকে, এখন ক্লিয়ার হবে। তাহলে আমরা এই স্লাইডটা থেকে কি কি এমসিকিউ পাইতে পারি সেটা বলে দিই। ঠিক আছে, এই স্লাইড থেকে এমসিকিউ হচ্ছে এই যে কোনো একটা নাম দিয়ে বলবে সেটা কনক্রিট নাকি অ্যাবস্ট্রাক্ট, অথবা অন্য কোনো অপশনও থাকতে পারে, এখানেও সেম। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যেটা নাউন কয় প্রকার, নাউন 5 প্রকার হবে। ঠিক আছে, দুই প্রকার কখনো হবে না। যদি 5 প্রকার অপশনে না থাকে তাহলে আমরা 2 প্রকারটা দেখাবো, কিন্তু এমনি মোটামুটি নাউন 5 প্রকারের। এবং এই এমসিকিউটাও ওই রাজশাহী এবং চিটাগাঁয়ে আসে, মানে খুবই বেসিক গুলা এই দুইটা ইউনিভার্সিটি ছাড়া আসে না, অন্য জায়গায় গ্রামার আসে ডিরেক্ট। আর বিউপিএফবিএস তো গ্রামারই আসলো না এবার। আচ্ছা, এখন আমরা কি বলছিলাম, কংক্রিটের ভিতরে যে 4টা আছে সেগুলা একটা একটা করে চিনবো। তো চিনা শুরু করি। প্রথমে আছে কি, প্রপার নাউন। তো প্রপার নাউন আসলে কি? প্রপার নাউন হচ্ছে শুরুতে ক্যাপিটাল একটা লেটার থাকবে এবং সেটা নির্দিষ্ট করে একটা ব্যক্তি, বস্তু অথবা স্থানের নাম বলবে, নির্দিষ্ট করে একজনকে বোঝাবে। ঠিক আছে, কোন জনসাধারণ না, একজন। কেমন? বাংলাদেশ একটি দেশের নাম, করিম একটা লোকের নাম, রবীন্দ্রনাথ লোকের নাম, ঢাকা একটা সিটির নাম। তাহলে সবগুলা কি এক একজনকে বুঝাইছে, এই জন্য এর হচ্ছে প্রপার নাউন। তার মানে কি, এখন দেখো বাংলাদেশে কি কখনো দ্বি বসতে পারে? করিমের আগে কখনো দ্বি বসতে পারে কারণ নামের আগে? না। আহ, যদি এটা কমন নাউন হয় তাহলে হইতে পারে। আচ্ছা, ওটা তো আউট অফ টপিক অ্যান্সার দিলা। আমি যা জিজ্ঞেস করছি এই কারো নামের আগে দি বসবে নাকি, বসে না। না ভাই, বসবে না কিন্তু প্রপার নাউন। হ্যাঁ, কিন্তু কিছু কিছু জায়গায় বসে। কোন কোন জায়গায় দি বসে? যখন নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, এগুলার নাম বলবে। ধর্মগ্রন্থ বলতে আমরা দি কুরআন, কুরআন বলি, কুরআন আগে একটা দি দিয়ে দেই। ঠিক আছে, এখানে এক্সাম্পল দেখো, একটা নদীর নাম পদ্মা, সেটার আগে দি দিছি। ঠিক আছে, কিন্তু দেশের নামের আগে আবার দি দেই নেই। তার মানে কি, নদীর নামের আগে অথবা সাগরের নামের আগে, উপসাগরের নামের আগে, সংবাদপত্রের নামের আগে, এগুলাকে আমরা দি দিব। পর্বতমালা আগে দি আছে, আমার একটা এক্সাম্পল বলো দেখি, বলতে পারবা? দি হিমালয়াস বলে না, অনেকগুলা পর্বত জি ভাইয়া। বলে কিন্তু। হ্যাঁ, এরকম। তো এখানের জিনিসগুলা যে মুখস্থ রাখতে হবে এমন না। আমরা ওই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে করতে এখানে যখন প্রিভিয়াস ইয়ার করবো, এক্সাম্পল পেয়ে যাব, এই যে এখানে এক্সাম্পল পেয়ে যাব, ওগুলাই আমাদের মাথায় সেট করলে হবে। মানে এই যে নদী, সাগর, উপসাগরে থাকলে এইভাবে দিয়ে দিব, এত ওভাবে মুখস্থ করার কিছু নাই। কোনো কিছু নাম যেগুলা খুবই ফেমাস, ওগুলা নামের আগে দি থাকে, এগুলা মাথায় আমাদের এমনি সেট থাকে। যেমন এই যে এখানে সাহারা মরুভূমির আগে দি থাকে, এরকম আমাদের মনে মুখস্থ করতে হবে না, just জানলেই হবে যে কিছু কিছু জায়গায় দি বসে। ওকে, কমন নাউন। তাহলে আমরা প্রপার নাউন জানছি কি নির্দিষ্ট করে একজনকে বোঝায়, কমন নাউন হচ্ছে পুরা জাতিকে বোঝায়। ঠিক আছে, কমন নাউন হচ্ছে পুরা এক জাতির সকলকে বোঝাবে, সেটা হচ্ছে কমন নাউন। কেমন? যেমন দেখো, করিম একটা লোকের নাম ছিল, কিন্তু সেটাকে যদি আমি কমন বলতে চাই সেটা হচ্ছে একটা ম্যান অথবা একটা বয় অথবা একটা গার্ল। মানে ম্যান বলতে কিন্তু যত পুরুষ মানুষ আছে বা যত মানুষ আছে সবাইকে আমরা ইনক্লুড করে দিলাম। বয় বলতে সব ছেলেকে আমি ইনক্লুড করে দিলাম। করিম বললাম না, রহিম বললাম না, কিছু বললাম না, বয় বললাম, পুরো জাতি চলে আসলো। এবং জাতি আনতে চাই আমরা। গার্ল মানে কি, শুধু মেয়ে বলছি, মেয়েটাকে সেটা বলি না, নির্দিষ্ট করে পুরো জাতি শর্ট টাইনে আনছি। স্টুডেন্ট মানে কি, ছাত্রছাত্রী, কোন ক্লাসের ছাত্রছাত্রী কে, তার নাম কি, কিছু বলি না, শুধু ছাত্রছাত্রী বলছি। টিচার বলছি, কিন্তু টিচারের নাম কি বলি নাই। ডক্টর বলছি, কারো নাম বলি নাই। বুক বলছি, বুকের নাম বলি নাই। আমি যদি বলতাম ক্লিস্টফেল, তাহলে সেটা হচ্ছে কি, প্রপার নাউন হতো। কিন্তু বুকের নাম বলি নাই, শুধু বুক বলছি, মানে পুরা যত বুক আছে একসাথে সবাইকে বললাম, তাহলে সেটাই গেলো কি, কমন নাউন। বাংলাদেশ একটা দেশের নাম, কিন্তু বাংলাদেশ না বললে বললাম আমি কান্ট্রি। ঠিক আছে, ঢাকা বললাম, কিন্তু ঢাকা না বলে বললাম যে ক্যাপিটাল অথবা একটা সিটি বললাম, তাহলে জিনিসটা গেলে কমন, কাউকে উল্লেখ করলাম না। এভাবে হচ্ছে আমাদের কমন নাউন গুলা কাজ করে। কমন নাউনের ভিতরে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমাদের পরবর্তী একটা স্লাইডেও আছে, তাও আমরা এখান থেকে যেগুলো বেশি হয় সেটা নিয়ে একটা এক্সপ্লেন করি। যেমন ওইটা হচ্ছে যে সোলজার, সোলজার নিয়ে আমাদের অনেক কোশ্চেন আসবে। তারপরে হচ্ছে স্টুডেন্ট, খুবই কমন। আর বয় গার্ল এমনি বুঝি, স্টুডেন্ট নিয়ে একটা কোশ্চেন আসবে, সোলজার নিয়ে একটা কোশ্চেন আসবে, এটা মাথায় রাখো, সামনে আমরা দেখবো। আচ্ছা, তাহলে এখন দুইটাকে ডিফারেন্স আমরা করতে পারি নাকি দেখি। প্রপার নাউন এবং কমন নাউনের ভিতরে কি বলছিলাম, একটা একটা নির্দিষ্ট মানুষকে বোঝায়, আর কি এক জাতীয়কে বোঝায়। তাহলে যেমন ঢাকা না বললে কি বলছি, সিটি, কমন হয়ে যাবে।
এক্সপ্লেন করা শেষ। দি পদ্মা, না বলে বললাম কি রিভার, তখন হয়ে গেল কমন নাউন। তার মানে কি পয়েন্ট একটাই, ফুল গ্রুপকে বলা আর কি একজনকে বলা, ডিফারেন্স একটাই দিয়েই মোটামুটি প্রপার নাউন এবং কমন নাউনকে আলাদা করা যায়। এই স্লাইডটা সবাই বুঝছো নাকি দেখো, কারো কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারো। আচ্ছা, কনফিউশন নাই। আচ্ছা, তো কমন নাউন দেখছি, এখন কমন নাউন, এই কমন নাউন যা দেখছো এগুলো কিন্তু সবগুলা সিঙ্গুলার, ঠিক আছে, এগুলা সবগুলা সিঙ্গুলার, প্লুরাল না, সবগুলা সিঙ্গুলার কমন নাউন গুলা। আর প্রপার নাউন তো সিঙ্গুলারই হবে, ঠিক আছে, যেহেতু এক জনের নাম। তবে কমন নাউন গুলাকে প্লুরালও করা যায়। কখন প্লুরাল করা যায়? যখন তোমার একটা অ্যাডজেক্টিভ আগে দিয়ে দিব, অথবা নরমালি এগুলাকে প্লুরাল করার যে নিয়ম, যেমন সিটিকে প্লুরাল করার নিয়ম কি, এস বাই এস যোগ করা, সিটিজ বানাই দেওয়া, এটা তো সবার ক্ষেত্রে প্লুরাল করার নিয়ম, ঠিক আছে। বয় না বললা বললাম যে বয়স, তাহলে এটা কি প্লুরাল হয়ে গেল। কিন্তু যে কোনো অ্যাডজেক্টিভের আগে দি বসাও আমরা সেটাকে প্লুরাল বানাতে পারি। অ্যাডজেক্টিভ একটা কি হতে পারে, যেমন এই এক্সাম্পলটা দেখো, দ্য পুর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, মানে গরিবেরা দিন আনে দিন খায়। তো পুর মানে কি গরিব, গরিব কিন্তু একটা অ্যাডজেক্টিভ ছিল। অ্যাডজেক্টিভ চিনতে কারো কোনো কনফিউশন আছে নাকি বলতে পারো, যে পুর যে একটা অ্যাডজেক্টিভ এটা আমি জানতাম না, বা একটু কনফিউশন আছে বের করতে, এমন কেউ আছো? তাহলে এক্সপ্লেন করে অ্যাডজেক্টিভটা কি। অ্যাডজেক্টিভটা আমি এক লাইনে বলি, অ্যাডজেক্টিভটা হচ্ছে কোনো কিছুর 5টা পয়েন্ট বলবো: দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ অথবা পরিমাপ, ঠিক আছে। তো 5টা না ধরে তুমি 6টাই ধরতে পারো, তাহলে পরিমাণ আর পরিমাপকে যদি আলাদা আলাদা ধরো, দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ, পরিমাপ, 6টা জিনিস দিয়ে অ্যাডজেক্টিভ বুঝতে পারি। দোষ কেমন হতে পারে, যে তুমি বললা যে সে অনেক অনেস্ট, মানে সে খুবই সৎ, এটা তার একটা দোষ, ঠিক আছে। কারণ এখন সৎ হওয়াটাই দোষ, এই জন্য আমি দোষ বলতেছি। তুমি যদি মনে করো গুণ, তাও ঠিক আছে, ঘুরে ফিরে অ্যাডজেক্টিভ হইতেছে। তাহলে কি দোষ গুণ কাবার হলো। সংখ্যা, যে তার 2টা পেন আছে, তো পেন কয়টা? 2টা, তাহলে সংখ্যাটা কি হইতেছে? অ্যাডজেক্টিভ হইতেছে। এভাবে অবস্থা বলতে পারি যে সে গরিব, এই যে সে একটা গরিব লোক, তাহলে এটা তার একটা অবস্থা বুঝাইলো, তাহলে পুর কি হলো এখানে? অ্যাডজেক্টিভ হলো। পরিমাণ, পরিমাপ, ওই যে যেটা আমরা মনে করো 2 কেজি 3 কেজি বলি, এগুলো সব পরিমাণ অথবা পরিমাপ বলতে পারো। তাহলে এবার আমরা অ্যাডজেক্টিভ গুলা বের করতে পারি। আবার যখন আমরা অ্যাডজেক্টিভ ক্লাস করবো এই জিনিসগুলো আরো ইনডেপথ দেখবো। তাহলে যে কোনো অ্যাডজেক্টিভের আগে আমরা যখন দি বসাই দিব, সেটা হয়ে যাবে কি একটা কমন নাউন। কেমন কমন নাউন হবে? প্লুরাল কমন নাউন হবে। যেমন দেখো, এটা যে প্লুরাল হয়েছে এটার কিভাবে বুঝলাম, দীপুর যেখানে আমাদের প্লুরাল হয়েছে এটা আমরা কিভাবে বুঝছি, প্রুফটা কি? এটাকে যে প্লুরাল হিসেবে ইউজ করছি। দা আছে ভাইয়া। না না, আমি বলছি প্লুরাল, কিভাবে প্লুরাল বুঝলাম। কারণ দেখো এখানে যে ভার্বটা আছে লিভ, এস বাই এস নাই, তারপর যদি সিঙ্গুলার হতো এখানে তাহলে লিভস দিতাম না, যদি সিঙ্গুলার হইতো তারপর লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ এভাবে বলতাম, কিন্তু দিছি কি লিভ। তার মানে কি, যখন ডি দিয়ে অ্যাডজেক্টিভ কে কানেক্ট করব সেটা হয়ে যাবে প্লুরাল কমন নাউন, এবং সেখানে ভার্বটা কি হবে? ভার্বটা হবে প্লুরাল। ওকে, এই জিনিসটা খেয়াল রাখো, এবং এই এমসিকিউটা আসবে পরীক্ষায়। তাহলে এইখান থেকে কি জানলাম, যে অ্যাডজেক্টিভের সাথে দি যোগ করেও সেটাকে আমরা কমন নাউন বানাতে পারি, এবং সেটা হয়ে যায় প্লুরাল, এবং প্লুরালের জন্য ভার্বটা হবে কি প্লুরাল। ওকে, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম শুধুমাত্র 3টা ওয়ার্ডের জন্য: অ্যাকিউজড, ডিসিস্ট, আর হচ্ছে আন আন্ডার সাইন্ড। এই 3টা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার বসাবো অথবা প্লুরাল বসাবো, যেটাই বসাবো সেটাই ঠিক। এই 3টা তেমন একটা আসে না, তো আমরা জানা রাখলাম, যদি পরীক্ষায় আসে আমরা সবাই পারবো। কি কি? অ্যাকিউজড, ডিসিস্ট আর আন্ডার সাইন্ড। অ্যাকিউজড মানে যে আসামি, ডিসিস্ট মানে যে মারা গেছে, আন্ডার সাইন্ড মানে কি নিম্ন স্বাক্ষরকারী, মানে একটা ডকুমেন্ট থাকলে ডিড বানালে নিচে যাদের সাইন থাকে ওদেরকে বলে হচ্ছে আন্ডার সাইন্ড। ওকে, এদের সবার, এরা সবাই কিন্তু এক একটা অ্যাডজেক্টিভ হিসেবে দি যোগ করছি, দি যোগ করানো হয়ে গেছে কি প্লুরাল কমন নাউন, এবং প্লুরাল কমন নাউন আমরা জানি হওয়ার কথা হচ্ছে কি ভার্ব প্লুরাল, কিন্তু এদের ক্ষেত্রে প্লুরাল বসাও আর তুমি সিঙ্গুলার বসাও, দুইটাই কারেক্ট, ঠিক আছে। এই 3টার ক্ষেত্রে, তো এই 3টা তোমরা দাগায় রাখো। তো এই পুরো স্লাইডটা সবাই বুঝছো নাকি বলো একবার। জি ভাই, বুঝছি। জি ভাইয়া। ওকে, কি কি গেল? 2টা গেল, প্রপার এবং কমন। কমনটা কি ছিল, কি একজন বলো তো আসলে।
জাস্ট কমনটা বলো। যে ওয়ার্ড দ্বারা ভাইয়া নির্দিষ্ট কাউকে না বুঝে একটা গ্রুপ বোঝাবে, যেমন না না না, ফাহিম, গ্রুপ ওয়ার্ডটা তারপর ওয়ার্ডটা গ্রুপ 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 বললে ঝামেলা হবে, জাতি বলবা, ঠিক আছে? কারণ সবাইকে গ্রুপ বোঝাবে। গ্রুপ হ্যাঁ সবাইকে বোঝাবে। হ্যাঁ, কেন গ্রুপ বললে সমস্যা সেটা এখন বলতেছি। কালেক্টিভের কারণে গ্রুপ দেখো, হবে। যখন যখন তুমি গ্রুপ বলবা সেটা হয়ে যাবে কালেকটিভ। এই যে এখন আসি, তাহলে কমন ছিল পুরো একটা জাতিকে বোঝানো। আর একটা জাতির থেকে যখন আমি কয়েকজনকে নিয়ে একটা গ্রুপ বানাবো, একটা টিম বানাবো, একটা গ্যাং বানাবো, ঠিক আছে, একটা কমিটি বানাবো, সেটা হয়ে যাবে কি কালেকটিভ। জিনিসটা কেমন দেখো, আমরা একটু আগে পড়ছিলাম কি, সোলজার পড়ছিলাম না? সোলজার কমন নাউন, সোলজার কিন্তু কমন, সোলজার কমন নাউন পড়ছিলাম। এখন এই সোলজার কয়েকজনকে নিয়ে যখন আমি আর্মি টিম বানিয়ে দিচ্ছি, মানে সোলজার বলতে কারা কারা আসতে পারে, নেভি, সোলজার সবাই নেভির হতে পারে, তারা আর্মির হতে পারে, তারা পুলিশ হতে পারে, তারা এয়ারফোর্স হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো আমি কয়েকটা সোলজার নিয়ে যখন বলতেছি এর হচ্ছে আর্মির গ্রুপের, তাহলে ওই আর্মির গ্রুপটাকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন বলবো। ওকে, এই যে দেখো, কালেকশন অফ সোলজারকে আমরা বলতেছি আর্মি। কালেকশন অফ পিপল, অনেক মানুষের যে কালেকশন, একটা টিম বা গ্রুপ, সেটাকে বলতেছি আমরা কি ক্রাউড। ক্রাউড মানে কি ভিড়। ওই যে মনে করো মানালি লাগলে ক্রাউড জমে যায়, তখন ওটাকে বলি আমরা হচ্ছে ক্রাউড। তারপরে ঠিক একইভাবে দেখো এখানে আরো এক্সাম্পল আছে, আর্মিটা বললাম, অডিয়েন্স আর ক্রাউডটা সেমই। এখান থেকে আরেকটা টাইনে আনি, মনে করো ক্লাস, ক্লাস করতে আসছে, যে ক্লাস তখন দাগাইছিলাম, স্টুডেন্ট দাগাইছিলাম। তো স্টুডেন্টটা তাহলে, স্টুডেন্টটা কি ছিল? কমন নাউন, মানে কমন। দুনিয়ার সবাইকে আমরা কমন নাউন বলতেছি। মনে করো স্টুডেন্ট পুরো একটা জাতি, সেখান থেকে আমি 5 জনকে নিলাম, 5 জনকে একটা রুমের ভিতরে রাখলাম, ঠিক আছে, তখন সেটাকে বলবো আমরা ক্লাস। ক্লাস বলতে আমরা আসলে রুমটাকে মনে করি, ক্লাস বলতে সাথে রুমটা না, ক্লাসরুম বললে সেটা রুম হবে। ক্লাস বলতে আসলে এই যে 5 জন স্টুডেন্টকে নিয়ে যে একটা গ্রুপ, তাকে বলে ক্লাস। ওকে, তাহলে স্টুডেন্ট পুরা জাতি থেকে যখন আমরা 5 জন নিয়ে একটা সেকশন বানাচ্ছি, ঠিক আছে, তখন সেটাকে বলতেছি আমরা ক্লাস। তাহলে ক্লাসটা হচ্ছে কি কালেকটিভ নাউন। ঠিক একইভাবে এখান থেকে খুবই কমন আসে হচ্ছে জুরি। জুরি নিয়ে আমাদের সামনে এক্সাম্পল আছে, দেখবো। এটা নিয়েও আমাদের প্যাচ আছে। জুরি আসলে কারা? জুরি আসলে বিচারক মন্ডলী। মনে করো এই যে বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে বলে না যে জুরি, এক জুরি ডিসাইড করছে যে এই লোক এই অ্যাওয়ার্ডটা পাবে, জুরি বলতে বোঝায় তাহলে একটা টিম যারা আসলে বিচার করে। ওকে, এটা ইয়াতেও থাকে, কোর্টরুমেও থাকে জুরি। তাহলে কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন এক কথায় দাঁড়ায় যে পুরো একটা জাতি থেকে যখন আমি আলাদা একটা গ্রুপ বানাতে চাই, বাংলাতে এটা কি বলা হয়েছে দেখো, সমজাতীয় কিছু ব্যক্তি অথবা বস্তুর সমষ্টিকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। তার মানে কি, কিছু কমন নাউন নিয়ে যখন একটা গ্রুপ বানায় সেটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। কিছু কমন নাউন নিয়ে যখন একটা গ্রুপ বানাবো সেটা কালেকটিভ। তার মানে কি, কমন নাউন হচ্ছে সবচেয়ে বড়টা, আর কমন নাউন থেকে কয়েকজনকে নিলে সেটা হয়ে যায় কি কালেকটিভ। এতটুকু সবাই বুঝছো নাকি বলো? মানে কমন এবং কালেকটিভ এখন আলাদা করতে পারবো নাকি? জি ভাইয়া। আচ্ছা, ফারা অনেকক্ষণ পরে কথা বলছো, এই জন্য ফারা আমাকে ইয়ারটা বোঝাবা, এই যে আর্মি আর, এই যে আর্মি আর সোলজারটা বোঝাবা নেভি দিয়ে, সোলজারটা নেভি দিয়ে বোঝাবা আর কি। সোলজার হচ্ছে মানে অনেক কিছু সৈনিক বোঝায়, এটা হচ্ছে বিভিন্ন জাতিকে মানে কমন নাউনের মধ্যে পড়ে। আর হচ্ছে সোলজারের আবার হচ্ছে নেভিতে ধরতে গেলে নেভি হচ্ছে একটা গ্রুপ বোঝায়, এই জন্য হচ্ছে নেভি মানে এই জন্য ওইটা হচ্ছে কমন নাউন আর এটা কালেকটিভ নাউন। আচ্ছা, ওকে, তাহলে এখন আরেকটু সামনে আগাই, সেটা হচ্ছে এক্সেপশন। যেগুলা এক্সেপশন কোনগুলা? এই 5টা: ক্যাটেল, পুলিশ, পিপল, তারপর হচ্ছে পোল্ট্রি এন্ড বার্মেন। আচ্ছা, এই 5টাকে শর্টকাটে মনে রাখতে পারো ট্রিপল পি আর হচ্ছে ভিসি। ট্রিপল পি যেখানে হচ্ছে তোমার পিপল, পোল্ট্রি, পুলিশ, ভার্মিন, আর সি ফর হচ্ছে কেটল। সবগুলার মানে বলা আছে এখানে। ভার্মিন হচ্ছে একটা পোকার নাম, আর কেটল মানে যে গবাদি পশু লেখাই আছে। পোল্ট্রি হচ্ছে পোল্ট্রি মুরগি যেগুলোর বলে আর কি, এরকম যারা পোল্ট্রিতে বা ফার্মে থাকে ওদেরকে বোঝাচ্ছে। তাহলে এই 5টার ক্ষেত্রে আসলে আমরা জানি যে কালেকটিভ নাউন গুলাও সিঙ্গুলার, এরা সবাই কিন্তু সিঙ্গুলার। ওকে, কমন নাউন সবাই সিঙ্গুলার, কালেকটিভ নাউন সবাই সিঙ্গুলার। সিঙ্গুলার হলেও কিন্তু এদের যে ভার্বটা হয় সেটা প্লুরাল হয়। দেখো, দ্য পুলিশ ওয়্যার ইন ফ্রন্ট ইয়েস্টারডে। তার পুলিশ একটা কালেকটিভ নাউন হওয়ার কথা সিঙ্গুলার, কারণ সব কালেকটিভ নাউন হচ্ছে সিঙ্গুলার। কিন্তু শুধুমাত্র এই 5টা ট্রিপল পি ভিসি, এই 5টার ক্ষেত্রে শুধুমাত্র আমাদের ভার্বটা হচ্ছে কি প্লুরাল।
এই জন্য এখানে ওয়াজ না হয়ে গেল ওয়ের হয়ে গেল, ক্যাটেলের পরে ইজ না হয়ে গেল কি আর। এই পাঁচটা আমাদের একটু আলাদা করে মনে রাখতে হবে। ওকে, তো এখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে কিন্তু ওই যে পুলিশ এবং পিপল দিয়ে আসে, ক্যাটেল দিয়ে কম আসে, কিন্তু পিপল এবং পুলিশ দেখবে বারবার ঘুরে ঘুরে আসতেছে। তো এখন বলো পুরো স্লাইডটা বুঝছো নাকি, তাহলে পরেরটায় যাবো। জি ভাইয়া। বুঝছি ভাই। ওকে, আচ্ছা এখানে দেখো দুইটা বক্স আছে। এই ডান পাশে যে বক্সটা একটু জুম করে দেখাই এখানে আসলে কি আছে। আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম যে কিছু কমন নাউন নিয়ে কালেকটিভ নাউন হয়। এখানে আমরা স্টুডেন্টরা দেখছিলাম আর আর্মি টার্মি দেখছি, এখানে আরো অনেক দিছে। এখন এখানে কিন্তু খেয়াল করার জিনিস সব, এই দেখো স্টুডেন্টকে যে একটা গ্রুপ সেটাকে কি লেখে, এ বাঞ্চ অফ, এই যে বাঞ্চ এই ওয়ার্ডটা, ঠিক আছে। অথবা দেখো ফিশের আগে যে দেখো স্কুল ওয়ার্ডটা বসে, তারপরে এই সোলজার আগে কি বসে, রেজিমেন্ট বসে অথবা ট্রুপ বসে। তারপর এখানে আরো দাগাইছে যেগুলো জাস্ট দাগানো গুলা যদি তুমি দেখো, ডিরেক্টরের আগে বোর্ড বসে, জুতার আগে পেয়ার বসে, মানে কোনটার আগে কোন ওয়ার্ডটা বসবে এগুলো কিন্তু পরীক্ষায় আসে। মানে ওদের যখন আমি কালেক্টিভ নাম বোঝাতে চাচ্ছি যে এ বাঞ্চ অফ স্টুডেন্ট, এটাকে কি বলি আমরা, ক্লাস বলি না? এ বাঞ্চ অফ স্টুডেন্টকে মানে একটা ছাত্রের দল, সেটাকে বলে আমরা ক্লাস বলি। তো এখানে যে বাঞ্চ এই ওয়ার্ডটা এটা কিন্তু আমাদের জানতে হবে। এখানে বাঞ্চের জায়গায় যে তুমি স্কুল বসাই দেওয়া হবে না, স্কুল বসায় হচ্ছে মাছের ক্ষেত্রে। ওকে, এভাবে আমাদের ওয়ার্ড গুলা মনে রাখতে হবে। যেমন এখানে আরেকটা এক্সাম্পল আছে দেখো, এ প্রাইড অফ লায়ন্স, ইংলিশে লায়ন্সের আগে একটা প্রাইড বসায়, লায়ন্সের আগে স্কুল বসাবে না অথবা বাঞ্চ বসাবে না। ওকে, তো এই জন্য আমাদের ওয়ার্ড গুলা জানতে হবে। যদি কেউ সবগুলো ওয়ার্ড মনে রাখতে পারে তাহলে খুবই ভালো, আর যদি সবগুলো মনে রাখতে পারবে না সে শুধুমাত্র দাগানো গুলা দেখবে, কারণ এই দাগানো গুলো পরীক্ষায় আসছে জন্য এগুলো দাগাইছি। ওকে, এগুলোই আসে পরীক্ষায় ঘুরে ঘুরে। আর এখানে কি আছে, এখানে ওই যে আমরা যে ডিফারেন্সটা এটা এখন একটা বক্স আকারে দেখবো। প্রথমে কি ছিল, পুরো শ্রেণীকে বোঝায়, পুরো জাতিকে বোঝায়। কমন নাউন আর কালেক্টিভ নাউন কি, তোমার কমন নাউনের একটা আলাদা একটা গ্রুপকে বোঝায়। আর কি হতে পারে, এটার সাথে আমরা এস বিএস যোগ করে প্লুরাল করতে পারছিলাম এবং ডি অ্যাড করে অ্যাডজেক্টিভ বানাতে পারছিলাম, এগুলো সব এটাও আগের জিনিসই। তো এক্সাম্পল দেখি দেখো, বুক, বুক মানে কি একটা বইয়ের নাম, বুক একটা কমন নাউন, মনে আছে সবার? বুক যে কমন ছিল, যে বুকের নাম বললে প্রপার হয়তো, কিন্তু শুধু বুক বললে সেটা কি কমন নাউন। তবে দুনিয়ার সব বুক নিয়ে যখন আমি একটা জায়গায় রাখতেছি তখন সেটাকে আমরা কি বলতেছি, লাইব্রেরি। তাহলে লাইব্রেরিটা কি হয়ে গেল, কালেক্টিভ নাউন। দুনিয়ার সব প্লেয়ার থেকে আমি যখন কয়েকজনকে নিয়ে একটা টিম বানালাম তখন সেটা হয়ে গেল কি, কালেক্টিভ নাউন। দুনিয়ার সব শিপ থেকে কিছু শিপ নিয়ে যখন আমি একটা ফ্লক বানালাম, মানে একটা জায়গায় রাখলাম, তখন সেটাকে বলতেছি কি, কালেক্টিভ নাউন। এভাবে আমরা জিনিসগুলা আলাদা করতে পারবো। তো এই পুরো বক্সটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের সবার দেখতে হবে এবং অ্যাটলিস্ট দাগানো গুলা দেখতে হবে, সব দেখি আর না দেখি। আচ্ছা, তাহলে কই আছি আমরা এখন? আমরা এখন আছি কি, কালেক্টিভ নাউনে। আচ্ছা, এখন কালেক্টিভ নাউন কখন হচ্ছে, যখন কমন নাউন থেকে সবাই এসে একটা টিম অনুযায়ী থাকতেছে। কিন্তু যে কোনো টিমে তো কনফ্লিক্ট হয় না, মতবিরোধ হয় না? যখন মতবিরোধ হয় তখন কি সেটাকে আর টিম বলা যায়? তখন সবাই আলাদা হয়ে যায় না? জি ভাইয়া। হ্যাঁ, তো যখন আলাদা হয়ে যাবে তখন আমাদের এই থিওরিটা কাজ করবে, সেটা কি, নাউন অফ মাল্টিটিউড। মানে কালেক্টিভ নাউনের ভিতরে যখন বিভাজন হবে, সেপারেশন হবে, ঠিক আছে, আলাদা হয়ে যাবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। জিনিসটা কেমন, তাহলে যখন টিম একটা ছিল তখন তো সেটা সিঙ্গুলার ছিল, কালেক্টিভ নাউন সিঙ্গুলার ছিল, কিন্তু যখন টিম বিভক্ত হয়েছে হবে তখন সেটা কি হয়ে যাবে, বিভক্ত হওয়া মানে কি, একের অধিক হওয়া, তখন কি প্লুরাল ভার্ব হবে, মানে ওরা প্লুরাল, এই জন্য প্লুরাল ভার্ব হবে। ওকে, তাহলে কালেক্টিভ নাউনে হয় সিঙ্গুলার ভার্ব, কিন্তু তোমার যখন ওরা নাউন অফ মাল্টিটিউড হয়ে যায় মানে পৃথক হয়ে যায় তখন সে তাদের ক্ষেত্রে প্লুরাল ভার্ব হয়। এক্সাম্পলটা দেখি, যে জুরিটা, দা জুরি দেখো ইজ ইউনানিমাস ইন ইটস ডিসিশন। তারা মানে কি, তারা তাদের যে ডিসিশনটা ছিল সেখানে একমত ছিল। ওকে, এখানে পুরো বাক্যটা কিন্তু অনেক কিছু খেয়াল করতে আমাদের, কি কি খেয়াল করবো আমরা একটু দেখি। ফার্স্টে দেখবো দেখো জুরি। ওকে, জুরিটা আসলে কি, একটা কালেক্টিভ নাউন, এটা আমাদের জানা থাকতে হবে। তো কালেক্টিভ নাউন সবাই হয় কি, সিঙ্গুলার, তাহলে আমরা এখানে ইজ অথবা ওয়াজ বসাতে পারি। ইউনানিমাস মানে কি, একমত হওয়া, তার মানে কি, যেহেতু একমত আছে ওর ভিতরে কোনো ডিভিশন নাই, তাহলে সিঙ্গুলার ঠিক আছে, ইজ। ইন ইটস, ইটস কেন হলো, ইটস কিন্তু একটা প্রোনাউন।
ওকে, প্রোনাউনটা কেন ইটস হলো, কারণ জুরি একটা সিঙ্গুলার, যারা সিঙ্গুলার তাদের ক্ষেত্রে ইটস হতে পারে, দেয়ার হবে না। ওকে, আর যেহেতু ওরা ডিসিশন একটা নিচ্ছে, একমত হয়েছে, ডিসিশন তো একটাই, এই জন্য এখানে এস ডিসিশন হবে না, একটা ডিসিশন হবে। ওকে, ঠিক নিচের এক্সাম্পলটা দেখি, দেখো দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। কি কি চেঞ্জ আসলে দেখো, আর হয়ে গেছে ইউনিনিমাস একমত ছিল, এখন হয়ে গেছে কি ডিভাইডেড, এবং ইন দেয়ার, কেন দেয়ার বসালাম, ইটস না বসায় একজন বলো আমাকে। তারা এক নাই জন্য। হ্যাঁ, যখন জুরি একসাথে ছিল তখন ওরা একজন ইটস, এখন জুরি হয়ে গেল ডিভাইডেড, তখন ওরা হয়ে গেল প্লুরাল, এই জন্য এখানে আমাদের প্রোনাউনটা দেয়ার হয়েছে ইটস না হয়ে। এবং দেখো যখন ডিভাইড হয়ে গেল ওদের মতামত আলাদা, ডিসিশন আলাদা, এই জন্য কিন্তু এখানে অপিনিয়ন হয়ে গেছে, অপিনিয়ন আর হবে না। তার মানে কি, যখন নাউন অফ মাল্টিটিউড হচ্ছে, ডিভাইড হচ্ছে, তখন কিন্তু অনেক জিনিস চেঞ্জ হচ্ছে, এবং এই দুইটা এক্সাম্পল হুবহু চলে আসবে, বারবার এটাই আসে, মানে কালেক্টিভ নাম যদি আসে এটাই আসে, এক্সাম্পল এটাই আসবে। হয়তো এখানে ডিভাইডেড না বলে অন্য কিছু বলবে, যে কান্ট কাম টু অ্যান ডিসিশন, এরকম বলতে পারে যে একটা ডিসিশন আসতে পারতেছে না, তখন ওরা কি সিঙ্গুলার থাকতে পারে না, তখন প্লুরাল হয়ে যাবে। তো টপিকটা হচ্ছে এমন। ওকে, তো এখানে জুরি না, এখানে অন্য কোনো কালেক্টিভ নাউন দিয়ে দিতে পারে, কিন্তু থিওরিটা ওইটাই যে প্রোনাউনও চেঞ্জ হবে এবং ওদের যে ভার্বটা সেটাও চেঞ্জ হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। আচ্ছা, তো কালেক্টিভ নাউন এতটুকুই। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো। ওকে, এবার ম্যাটেরিয়ালে যাই। আচ্ছা, তো ম্যাটেরিয়ালের নাম থেকে বোঝা যায় যে জিনিসটা কি নিয়ে আলোচনা করবে, ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করবে। ওকে, তো ম্যাটেরিয়াল বলতে কোনগুলা, এক কথা যে আমি বলতে চাই, ম্যাটেরিয়াল মানে হচ্ছে যে জিনিসের কোনো জান নাই, জান ইংলিশে লিখলাম কারণ আমি বাংলা লিখতে পারি না। ওকে, যে জিনিসের জান নাই সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। জান নাই মানে কি, যার কোনো জীবন নাই, মানে কি সে কোনো জীব না। কিভাবে, একটু আগাই, বাংলাতে আসলে কি বলছে এটা একটু দেখি। যেসব নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায়, এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না, গণনা করা যাবে না, কিন্তু একক দ্বারা পরিমাপ করা যাবে, তাদেরকে ম্যাটেরিয়াল বলে। ঠিক আছে, কথা অনেক, কিন্তু আমি ছোট করে আনছি, কি বলছি, যাদের জান নাই, এবং আরেকটা পয়েন্ট আনতে পারো কি, যাদের কি কাউন্ট করা যায় না। ঠিক আছে, কাউন্টেবল না মানে আনকাউন্টেবল, তাদেরকে কাউন্ট করা যায় না, কিন্তু একক দ্বারা পরিমাণ করা যায়, একক দ্বারা পরিমাণ করা যায়। এক্সাম্পল দেখি, ডায়মন্ড, গোল্ড, আয়রন, ওয়াটার, অয়েল, রাইস, পেপার, মিল্ক, সল্ট, ব্রিক। ডায়মন্ড, ওর কি জীবন আছে? নাই, কিন্তু গোল্ডের জীবন নাই, আয়রনের জীবন নাই, ওয়াটারের জীবন নাই, যদিও ওয়াটার মানে জীবন, কিন্তু ওয়াটারের জীবন নাই। তেলের জীবন নাই, রাইসের জীবন নাই, রাইসকে গণাও যায় না, ডায়মন্ডকে গণা যায় না, একটা দুইটা করে, কিন্তু ওদের কি মাপা যায়, 1 কেজি 2 কেজি, বা গোল্ড কি, গোল্ডের একক জানি কি, যারা গোল্ড কিনে তারা জানো, গোল্ডের একক কি, গোল্ডকে আমরা কি হিসাবে কিনে, কি জানে বলে, ক্যারেট, 22 ক্যারেট, 23 ক্যারেট, এরকম বলে না? না, ওটা তো হচ্ছে কোয়ালিটি। হ্যাঁ, এরকম। তারপরে মিল্কের ক্ষেত্রে কি, আমরা লিটারে কাউন্ট করি, সল্টও কেজিতে কাউন্ট করি, এইভাবে আর কি। ওকে, তার মানে যেগুলা জীবন নাই এবং যেগুলা আমরা ওজনের হিসাবে কিনতে পারি সেগুলোই। আচ্ছা, তো এখন দাঁড়াও, ওকে, তাহলে কি দাঁড়ালো জিনিসটা, যাদের জীবন নাই এবং যাদেরকে আমরা নর্মালি একটা দুটা গুনতে পারি না, কিন্তু ওদেরকে আমরা একটা একক দিয়ে পরিমাপ করতে পারি, তাদেরকে আমরা ম্যাটেরিয়াল বলতে পারি। তো ম্যাটেরিয়ালটা মানে খুব প্যাচের কিছু না, জীবন নাই এবং গণা যায় না, তারাই। ওকে, কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি, যে ম্যাটেরিয়াল বা পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয় তাকে ম্যাটেরিয়াল বলে, এবং ম্যাটেরিয়াল থেকে উৎপন্ন উক্ত ম্যাটেরিয়াল অবৈধ থাকলে উৎপন্ন বস্তুকে গণনা করা গেলে কমন নাও। কথাটা অনেক প্যাচের মনে হলে আমি ছোট করে দেই। ম্যাটেরিয়াল মানে আমি কি, দুইটা পয়েন্ট বলছিলাম না, জীবন নাই এবং কি কাউন্ট করা যায় না। ঠিক আছে, কিন্তু যদি আমি কাউন্ট করতে পারি তাহলে জিনিসটা কি হয়ে যাবে, কমন নাউন হবে। কেমন দেখো, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, গোল্ড তো ম্যাটেরিয়ালি। আচ্ছা, রিং,
রিংটা যখন গোল্ডের বানানো, রিংটাকে দেখে কি আমি ধরতে পারতাছি না যে এটা গোল্ড নাকি কিসের? দেখে বোঝা যায় না? হ্যাঁ বোঝা যায় তো। হ্যাঁ। তো যখন আমি গোল্ড দিয়ে একটা রিং বানালাম এবং রিংটা যে গোল্ডে সেটা দেখতেও পাচ্ছি, তার মানে কি ওই যে রিংটা সেটা হয়ে যাবে কি কমন নাউন, এবং ওটাকে কি কাউন্ট গণনা করা যায়। কিভাবে গণনা করা যায়? একটা রিং, দুইটা রিং, তিনটা রিং, এভাবে গণনা যায়। ঠিক আছে, কিন্তু গোল্ড কিন্তু বলি না একটা গোল্ড, দুইটা গোল্ড, তিনটা গোল্ড, তখন আমরা ইয়া করি, ওজন করি। রিং বলতে পারি একটা রিং, দুইটা রিং, তিনটা রিং। তার মানে কি যে ম্যাটেরিয়াল দিয়ে বানাচ্ছি সেটা তো ম্যাটেরিয়াল ঠিকই আছে, কিন্তু নতুন যে আমাদের জিনিসটা আসলো, তৈরি করলো, সেটা যদি দেখে বুঝতে পারে যেটা গোল্ডেরই বানানো, তাহলে এবং যদি ওটাকে কাউন্ট করতে পারি, তাহলে জিনিসটা হয়ে যাবে কমন নাম। আর যদি না কাউন্ট করতে পারি, তাহলে এটা ম্যাটেরিয়াল এবং এই পাশের এটাও ম্যাটেরিয়াল, দুইটাই ম্যাটেরিয়াল হয়ে যাবে। ঠিক আছে, এর একটা পয়েন্ট। এতটুকু সবাই বুঝছো নাকি? দেখো, লাস্ট লাইনটা আরেকবার বলবেন? আচ্ছা, পয়েন্ট এখানে দুইটা, এক্সাম্পলও বলবো, দাঁড়ো। পয়েন্ট হচ্ছে এখানে দুইটা। আমি দা রিং অফ মেড ইজ দা রিং ইজ মেড অফ গোল্ড, গোল্ডটা তো ম্যাটেরিয়াল, কোনো সমস্যা নাই। রিংটা নতুন আসছে, রিংটা গোল্ডের বানানো, তার মানে রিং দেখে বুঝতে পারছি এটা কি গোল্ডের। তাহলে যে জিনিস দিয়ে বানানো সেটা যদি অপরিবর্তিত থাকে, মানে দেখে বলতে পারে যে এটা গোল্ডেরই, তাহলে সেটা হয়ে যাবে কি কমন নাউন, এবং সেটাকে আমি কাউন্ট করতে পারতেছি যে একটা রিং, দুইটা রিং, তিনটা রিং কাউন্ট করতে পারতেছি। ঠিক আছে, মানে দুইটা জিনিসই হিট করতেছে, মানে গণতেও পারি, এটাকে দেখেও বলতে পারি যে এটা গোল্ডের। তাহলে সেটা হয়ে যাবে কি নতুন যেটা তৈরি হলো সেটা বলবো কমন নাউন। তবে জিনিসটা যদি এমন হইতো যে মনে করো এক্সাম্পলটা, দা পেপার ইজ মেড অফ কি উড, মানে কাগজ কি দিয়ে বানানো? কাগজ বানানো হচ্ছে কাঠ দিয়ে। কাঠ নিজে তো ম্যাটেরিয়াল ঠিকই আছে। পেপারকে দেখে বোঝা যায় যে এটা কাঠ দিয়ে বানাইছে। না ভাইয়া। হ্যাঁ, না তাহলে যখন আমি দেখে বুঝতে পারতাছি না যে পেপার কি দিয়ে বানাইছে, তার মানে পেপারটা কমন নাউন না। যদি কমন নাউন না, তাহলে কি হবে? প্রপার নাউন নাকি কি নাউন হবে? না ভাইয়া, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল। নাউন। হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন হবে, কারণ আমরা নতুন একটা ম্যাটেরিয়াল বানাই ফেলছি কাঠ থেকে। ঠিক আছে, এই জন্য তখন ও পেপারকে বলবো ম্যাটেরিয়াল, এবং পেপার যে ম্যাটেরিয়াল সেটা আমরা একটা বক্সেও দেখবো সামনে যে। তো জিনিসটা হলো এরকম, এটাও ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সাম্পল আসবে পরীক্ষায়। ভাইয়া আচ্ছা, মেড অফ হবে না মেড ফ্রম হবে? মেড অফ হবে না মেড ফ্রম হবে? মেড ফ্রম হবে। আচ্ছা। যখন পুরো নতুন আসে তখন ফ্রম হয়। এই প্রিপোজিশন, এটা হচ্ছে প্রিপোজিশন একটা টপিক, যে ফ্রম হয় না অফ হয়, ওটা প্রিপোজিশনের ভিতরে পাবা, আর এখানেও চলে আসে। আচ্ছা, ডিফারেন্স বিটুইন কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, তো আমরা মোটামুটি এতক্ষণে জানি না গেছি সবকিছু। কি কি দেখো, গণনা করা যায় কমন নাউন, কিন্তু ম্যাটেরিয়াল নাউন কি গণনা করা যায় না, খালি পরিমাণ করা যায়। এই যে এক্সাম্পল আমরা যা বলছিলাম এখানে আবার আসছে, দেখো বুকেরটা, এই যে বুক আর পেপার, এগুলো আবার আসছে। রিভার আর ওয়াটার আবার আসছে, এগুলা এখান থেকে ইম্পর্টেন্ট কোনটা? শিপ আর মাটনটা। দেখো আমি কি বলছি, যেগুলা জিনিসের জীবন নাই। মাটন কিন্তু হচ্ছে কি ভেড়াটাকে কাটার পরে বা ছাগলটাকে কাটার পরে যে মাংস পাচ্ছি সেটাকে মাটন বলতেছি। তার মানে কি মাটনের মাংসের ভিতরে কিন্তু আর জীবন নাই। ঠিক আছে, এই জন্য তখন আমাকে ওটার ম্যাটেরিয়াল বলতেছে। কিন্তু যখন জীবিত ছিল, শিপ ছিল, তখন সেটাকে বলতেছি কি আমরা কমন নাউন। কাটার পরে বলতেছি কি ম্যাটেরিয়াল নাউন। তো এটাকে শর্টকাট আমি আনতে পারি, সেটা হচ্ছে কি খাবারের নাম, ফুড নেম। ঠিক আছে, ফুড নেম সবগুলা কি হয় তাহলে? ফুড নেম ম্যাটেরিয়াল নাউন হয়ে যায়। ফুড নেম বলতে আমি বোঝাচ্ছি যে কাটার পরে যেগুলো থাকে আর কি। ঠিক আছে, কাটার আগে না। এই যে আমার গরু কাটছি, গরু কাটা কি বানাইলাম? বিফ বানাইলাম। তারপরে একটা মুরগিকে কাটার পরে চিকেন ফ্রাই বানাইলাম। ঠিক আছে, এরকম এটা সামনেও আছে, আমরা দেখতে পাবো। এতটুকু হচ্ছে আমাদের কমন এবং ম্যাটেরিয়ালের ভিতরে আলাদা করা। তো এখান থেকে এক্সাম্পল, এই আমাদের বই আর হচ্ছে শিপেরটা ইম্পর্টেন্ট, আর রিং এরটা তো শুরুতে বলে দিছি। আচ্ছা, এখানে আসি অ্যাবস্ট্রাক্টেরটা। তাহলে আমরা এই পর্যন্ত চারটা দেখছি: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। এই চারটায় কোন নাউনের ভিতরে পড়ছে? কনক্রিয়েট নাউন। কনক্রিট নাউন। হ্যাঁ, কনক্রিটের ভিতরে। তাহলে আর খালি একজন বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট তাহলে কোনগুলা?
কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট কিভাবে আলাদা করছিলাম কারো মনে আছে? অ্যাবস্ট্রাক্ট কোনগুলা আর কনক্রিট কোনগুলা? কনক্রিট হচ্ছে Concrete স্মেল, হচ্ছে টাচ, মনে হিয়ার, আছে। সি, টেস্ট, ফিজিক্যাল আচ্ছা স্ট্রাকচার আছে এগুলো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানে ফিফথ সেন্সে যেটা 5টা সেন্স এবং ফিজিক্যাল স্ট্রাকচার, 6টা যে কোনো একটা যার ভিতরে থাকবে সেটা হচ্ছে কনক্রিট, আর একটাও যার ভিতরে থাকবে না সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। তো এখানে আবারও দোষ, গুণ, অবস্থা, কাজের নাম বলতেছে। তো তুমি যদি এটা চিনতে পারো ভালো, এটা যদি না চিনতে পারো তাহলে ওই 6টা পয়েন্টের একটাও যখন মিলবে না তখন অ্যাবস্ট্রাক্ট বলতে পারো। এখানে একটা বক্স দিয়েছি দেখো, যে লাস্টে সিই, সিওয়াই, টিএইচ এগুলা থাকলে আমরা অ্যাবস্ট্রাক্ট বলতে পারি, যদি একটা হাবিজাবি একটা টপিক। ঠিক আছে, এই জিনিসটা জীবনে আমি পড়ি নাই, তবে অনেকেই পড়ে এবং বইগুলোতেও আছে, ফেমাস বইগুলোতে আছে, এমনকি মাস্টার্স বইতেও আছে, এই জন্য আমি অ্যাড করে দিলাম, কিন্তু আমি জীবনে এটা দেখে পড়ি নাই। তারপরে দেখো কয়েকটা দাগাই দিচ্ছি, যেমন ডিফেন্স, ইনফ্যান্সি, ইউথ, তারপরে কি পভার্টি, অ্যাপ্রুভাল, এগ্রিমেন্ট, জাজমেন্ট, হেট্রেট, তারপর এখানে টার্মিনি, ফ্রেন্ডশিপ, এগুলা দাগাইছি, হ্যাপিনেস দাগাইছি, কাইন্ডনেস দাগাইছি, ফরগিভনেস দাগাইছি, এগুলা বেশি বেশি আসে এই জন্য। ঠিক আছে, যেমন একটা নাম থেকে আমরা ধরতে পারি, দেখো হ্যাপিনেস, হ্যাপিনেস মানে কি? হ্যাপিনেস এর বাংলা কি বলো? খুশি হও। আনন্দ। ঠিক আছে, তো এটার কি ধরা যায়? ধরা যায় না। একটা মানুষ খুশি হয়েছে, এটা তাকে তো ধরা যায় না, তাই না? তো হ্যাপিনেসটাকে ধরা যায় না। তারপরে দেখো মাদারহুড বা চাইল্ডহুড, এগুলা ধরা যায় না, জাস্ট দেখা যায়, দূর থেকে দেখা যায়, বোঝা যায়, কিন্তু কখনো বলতে পারি না যে এতটুকু চাইল্ডহুড হয়েছে। ঠিক আছে, বা এটা স্ট্রাকচার এমন দেখতে, কখনো বলা যায় না। তো এই জন্য এই এই বক্সে যতগুলো আছে সবগুলো হচ্ছে আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এগুলাকে জীবনে আমরা ফিফথ সেন্স দিয়ে কখনো, এই যে পঞ্চেন্দ্রিয় দিয়ে কখনো ফিল করতে পারবো না, এর বাইরে ফিল করতে পারি আর কি। আচ্ছা, এখন কিভাবে একটা ভার্ব থেকে অন্য ভার্ব আসতে সেটা দেখা যাচ্ছে। মানে দেখো অ্যাডজেক্টিভ থেকে অবস্ট্রাক্ট বানানো যায়, তারপরে কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট বানানো যায়, ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট বানানো যায়। কয়েকটা দেখি, দেখো এখানেও দেখো অনেক আছে, কিন্তু আমি কি দাগায় দিছি। যদিও এগুলো মুখস্থ করতে হয় না, ম্যাক্সিমাম আমরা দেখেই চিনতে পারি, তাও যেগুলো দাগায় দিচ্ছি ওগুলো মাস্ট দেখবা। এবং এগুলো বইয়ের যে পিডিএফ ভার্সনটা দিচ্ছি না, এখানেও আছে, তো এখান থেকেও দেখতে পারো, এখান থেকেও দেখতে পারো, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা। এগুলা যে মানে খুবই কঠিন জিনিস এমন কিছু না, জাস্ট দেখলে চিনবা। আর এখানে কিছু দেখো, কিছু ভার্ব আছে যেগুলার ভার্ব ফ্রম আর অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম সেম, যেমন লাভ। ঠিক আছে, এই লাভের অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম যা, ও ভার্ব ফ্রম ও তা। মানে লাভ মানে কি? লাভ মানে ভালোবাসা, এটা একটা নাউন, কিন্তু যখন বলে যে হি লাভস আ গার্ল, তো এখানে লাভসটা কি ভার্ব হয়ে গেল, তো ভার্ব ফর্ম আর অ্যাবস্ট্রাক্ট ফর্মটা সেমই হয়ে গেছে। তো এখান থেকেও সবগুলা ভার্ব ইম্পর্টেন্ট না, তুমি যেগুলা পড়বা সেগুলো আমি বইয়ে দেখা দিচ্ছি, তাও এখানে যেহেতু ভার্বের সংখ্যা কম, একবার দেখে দেওয়া উচিত আসলে, প্যাস লাগবে না তাহলে। তো এখানে না বোঝার কিছু নাই, এগুলো জাস্ট মুখস্থ করতে হবে। আচ্ছা, এখানে এবার আসি, তাহলে আমাদের 5টা টাইপ দেখা শেষ হলো। এখন যেগুলো পরীক্ষায় বারবার আসে, মানে তোমার একবার যদি এই নাউন 5টা টাইপ দেখা হয়ে যায়, তোমার এই জাস্ট এই স্লাইডটা এখন দেখবা, আর কিছুই দেখবা না। সব ভালো মতো পড়ে গেলে পরীক্ষার আগে যাওয়ার আগে জাস্ট আমরা এই স্লাইডটা দেখবো, কারণ এই স্লাইডটার ভিতরে যেগুলো বারবার পরীক্ষা আসে ওগুলো দেওয়া আছে। যেমন কি দেখো, প্রপার নাউন ইত্তেফাক, একটা কি পত্রিকার নাম, আমরা পড়ছিলাম যে পত্রিকার নামের আগে দিয়ে দিতে হয়। তারপরে বাংলাদেশ দিয়ে আসে নাই, রহিম, শামিম, জুন। জুন একটা কি মাসের নাম, যখন মাসের নাম না বলে মান্থ বলতো, সেটা কি হইতো? কালেক্টিভ হইতো না কমন নাউন হতো? কমন। কমন। হ্যাঁ, কমন নাউন হতো। কোন মাস মাস সেটা কিছুই বললো না, এই জন্য কমন নাউন হতো। তো এখান থেকে আলাদা হচ্ছে এই যে জুন এবং ইত্তেফাক, এই জন্য এগুলা একটু ভালো করে দেখো, বাকি সবগুলো তো কমন জিনিসপত্র। আর কমন নাউনের ভিতরে ইম্পর্টেন্ট যেগুলা, এই যে দেখো রিভার, তারপরে এখানে আছে হচ্ছে আইল্যান্ডটা, তারপরে এখানে পাইরেটও আসে মাঝে মাঝে, সোলজার। আর এখানে ব্যাংক, দেখো ব্যাংক নতুন একটা ওয়ার্ড। তারপর হচ্ছে ফাইটার, ফাইটার অথবা আমরা সোলজার পড়ছিলাম। তারপরে এখানে দেখো মান্থ, যেটা একটু আগে বললাম, এগুলো সবগুলোই দেখবো, এখানে কোনোটা বাদ দেওয়ার মতো নাই। এই বক্স 5টা বক্সে সবগুলোই দেখবা, মুখস্থ রাখার ট্রাই করে, মুখস্থ করা লাগে না, এমনি মাথায় মনে থাকে আসলে, তো ওই যে লজিক দিয়ে খাটাইলে সবকিছু মনে থাকে। ম্যাটেরিয়ালটা সবচেয়ে ছোট, ওই যে উড, ওয়াটার, পেপার, স্টিল, মিল্ক, সল্ট, আয়রন, কারণ কি এগুলো আমরা সবগুলো এমডি বুঝছি, যেটা ম্যাটেরিয়াল। তো এই বক্সটা সবাই মুখস্থ করবা পরীক্ষার আগে।
আচ্ছা, এরপর টপিক আসবে হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন। এটার আগে আমরা 5 মিনিটের একটা ব্রেক নিই। 5 মিনিট না, 5 মিনিট বেশি হয়ে যাবে, 2 মিনিটের একটা ব্রেক নিই। এখন 8:55 বাজে, 8:57 আবার কথা বলা শুরু করবো। সবাই পানি টানি খেয়ে আসো। ওকে, আবার শুরু করি। আচ্ছা, এতক্ষণ আমরা জানছি কি টাইপ গুলো, এখন ট্রান্সফরমেশন দেখবো, মানে একটা টাইপ থেকে আরেকটা টাইপে কিভাবে আমাদের নাউন গুলা যেতে পারে সেগুলো দেখবো। ওকে, তো 1 নম্বর রুলে যাই আমরা। 1 নম্বর রুলটা কি আছে? তো এখানে যে রুল গুলা দেখবো, রুল গুলা জানার থেকে আসলে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এক্সাম্পল গুলা মনে রাখা। এক্সাম্পল গুলা দেখে আমরা রুল মনে রাখতে পারবো। তো আমরা ট্রাই করবো এক্সাম্পল গুলা দেখে কিভাবে কানেক্ট করা যায় রুলের সাথে। রুলটা জাস্ট একবার দেখার জন্য দেখবো, এরপর এক্সাম্পলটা মাথায় রাখবো। রুল 1, রুল 1 এর আগে এক্সাম্পলটা পড়ি, দেখো। রাহিম আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডলস। তাহলে নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডলস। তাহলে এখানে দেখো বাক্যটা এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ। কি বলতেছে? নেলসন ম্যান্ডেলা নিজের আইডল মানে আদর্শে একজন আব্রাহাম লিঙ্কনের মতো। তা আবার আব্রাহাম লিঙ্কন একটা প্রপার নাউন, ঠিক আছে, কিন্তু তার আগে একটা এন কেন বসাইছি? কারণ আমরা এখানে তুলনা করছি কি সাথে? আইডিয়ালের দিক থেকে, ঠিক আছে। তো এই রুলটা তাহলে কি দাঁড়াইছে এখানে দেখো, সাদৃশ্য তুলনা করলে তুলনীয় প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। এই যে কমন নাউন বোঝানোর জন্য এখানে আমরা একটা আর্টিকেল দিয়ে দিচ্ছি। আরেকটা এক্সাম্পল দেখো, বঙ্কিমচন্দ্র ইজ দা স্কট অফ বেঙ্গল। স্কট হচ্ছে একটা মানুষের নাম, ঠিক আছে, তার আগে একটা দি দিয়ে দিচ্ছে, কারণ আমি বুঝেছি যে বঙ্কিমচন্দ্র স্কটের মতোই কাজ করতেছে বাংলাদেশের বেঙ্গলে। এই জন্য আমরা সাদৃশ্য বোঝানোর জন্য একটা নাম দিয়েও তার আগে একটা দি বসাই দিচ্ছি। এক্সাম্পলটা বুঝতে পারছো নাকি? দেখো, ভাইয়া জি আরেকবার বুঝি। সবার নাম, ঠিক আছে। এই যে দেখো বাক্যটা, আর এটা মুছি, নিচের বাক্যটা দেখো। মানে তোমার এক্সাম্পলটা এমন থাকলো যে বঙ্কিমচন্দ্র ইজ দা স্কট অফ বেঙ্গল। স্কট কিন্তু একটা নাম, মানুষের নাম, ঠিক আছে। তো আমি কি করলাম, বঙ্কিমচন্দ্র কি বেঙ্গলের স্কটের মতো। কেন বলতেছি এই কথাটা? কারণ আমরা বুঝতে চাচ্ছি যে স্কট এমন ব্যক্তি
তার মতোই বঙ্কিমচন্দ্র বেঙ্গলে কাজ করতেছে। আগের এক্সাম্পলটা কেমন, নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডলস। আব্রাহাম লিঙ্কন কে আসলে ওই যে সাউথ আফ্রিকায় তোমাদের কালো মানুষের জন্য কাজ করছিল, তাহলে নেলসন ম্যান্ডেলা কাজ করতেছিল, আব্রাহাম লিঙ্কন তো হচ্ছে আমেরিকারটা। ঠিক আছে, তাহলে বুঝালো কি আইডিয়ালের দিক থেকে দুজন সেম বোঝানোর জন্য আমাদের আব্রাহাম লিঙ্কনকে টাইনে আনছে। ঠিক আছে, এই জন্য এর আগে একটা এন বসাই দিছে, মানে কি একটা আর্টিকেল বসাইছে, এখানে দিও বসাতে পারতো, কিন্তু মানে দুইটাই আমাদের অর্থটা একই বুঝাতে চাই। এখানে এন বসাবো না দি বসাবো সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আর্টিকেল বসায়া আমরা একটা প্রপার নাউনকে কমন নাউন বানাই দিছি। ঠিক আছে, জিনিসটা এমন। এবং এখানে কিন্তু গ্রামাটিক্যাল রুল তেমন কিছু না, এখানে তোমার কোয়েশ্চেনটা হচ্ছে এইটাই যে এই এন আব্রাহাম লিঙ্কন এটা আসলে এখানে কি প্রপার নাউন না কমন নাউন। তো যারা এই রুলটা জানে না তারা বলবে কি যেহেতু একটা নাম, ঠিক আছে, তাহলে এটা কি প্রপার নাউন, কিন্তু আসলে প্রপার নাউন না, কারণ এখানে প্রপার নাউনের আগে একটা আর্টিকেল বসায় এটাকে কম্পেয়ার করার জন্য ইউজ করা হয়েছে। তাহলে এখানে এন আব্রাহাম লিঙ্কনটা আসলে এখানে কি একটা কমন নাউন, মানে কোন নাউন সেটা বের করা, বুঝছো এবার? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা পরেরটা দেখি। দেয়ার আর টু সাইফুলস ইন মাই ক্লাস। আচ্ছা, সাইফুল একটা মানুষের নাম, একে তো দুই বানাই দিছে নাকি, প্লুরাল বানাই ফেলছে। তার জিনিসটা আসলে কি বোঝাচ্ছে এখানে, আসলে সাইফুলস বলতে একই নামে দুইটা ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে একই নামের একাধিক বা অনেককে বোঝাতে আমরা প্রপার নাউনটাকে কমন নাউন বানায় ফেলি, এই যে টু সাইফুলস বানায় ফেললাম। ঠিক আছে, এভাবে বানানো যায়। আমরা শুধু এক্সাম্পল গুলো খেয়াল করবো, এখানে যেটা বলছি ট্রান্সফরমেশন আমরা এক্সাম্পল খেয়াল করবো, আমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। এই যে এটা কিন্তু রুলের কিছু না, এটা শুধুমাত্র এখানে সাইফুলস বলতে আমরা বুঝাচ্ছি আসলে দুইজন আছে, এই জন্য সাইফুলস বলছি, টু সাইফুলস। আবার দেখো আই নো দা রাহিমস অফ ইয়োর ভিলেজ, মানে আমার আমার ভিলেজে যে কয়জন রহিম আছে সবাইকেই চিনে, এই অর্থটা বোঝাচ্ছে। এই জন্য রহিমের আগে দি বসাইছে, মানে আর্টিকেলে বসানো যায় অথবা একটা নাম্বারে বসানো যায় প্লুরাল বোঝানোর জন্য। ঠিক আছে, এভাবে আমরা ইউজ করতে পারি প্রপার নাউনকে কমন নাউন বানানোর জন্য, বুঝছো? ভাই রহিমস এস যুক্ত হয়েছে কেন এই জায়গায়? কারণ রহিম তো একজন না, টু রহিম, টু রহিম বলতে দুইটা বোঝায় তো, টু রহিমস। ঠিক আছে, আর দি বুঝতে রহিম বলতে বোঝাচ্ছে যে দুইজন নাকি কয়জন সেটা ঠিক নাই, কিন্তু যতজন আছে সবাইকেই আমি চিনি, দি রহিমস মানে এটা বোঝায়। ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, এখন যদি তুমি বলতো যে না রহিম না হবে শুধু দি রহিম বলতো, তো রহিম যখন একজন তখন তার আগে তো দি দেওয়ার কোনো দরকারই ছিল না, যে আই নো রহিম অফ ইয়োর ভিলেজ, তাহলে হয়ে যেত নাকি? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এবার কি অ্যাবস্ট্রাক্টকে আমরা কমন কিভাবে বানাতে পারি দেখি। আমি আগে বলেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা নাউনের সাথে আমরা দি বসায় দিয়া বা আর্টিকেল বসায় দিয়ে সেটাকে অন্য একটা নাউনে কনভার্ট করে ফেলবো। যেমন এখানে কিন্তু আমরা কি করছি আর্টিকেলে বসাইছি কিন্তু, বা প্লুরাল করছি, আর্টিকেল বসাইছি অথবা প্লুরাল বানায় এক নাউন থেকে অন্য নাউনে শিফট করে ফেলছিলাম। এখানেও দেখো সেম কাজই হবে সামনে যায়। এই যে অ্যাবস্ট্রাক্টের আগে দি বসাই দিছে, দি বসায় কি করতেছে দেখো, একটা এক্সাম্পল দেখি। দে প্রেসড দ্য অনেস্টি অফ দ্য বয়, তাহলে তারা কিসের প্রশংসা করছে, ওই ছেলেটার অনেস্টি। অনেস্টি যে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সবাই জানো? তার কনফিউশন আছে? জি ভাইয়া জানি। জানি ভাই। হ্যাঁ, অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট। ভাইয়া অনেস্টি কি অ্যাডজেক্টিভ না? অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অনেস্ট মানে সে সৎ, আর অনেস্টি মানে এটা হচ্ছে তো সততা। গুণের নাম বোঝাচ্ছে ভাই। ও সততা, আচ্ছা। ঠিক আছে। তো অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ ওই যে অ্যাবস্ট্রাক্ট এই অ্যাডজেক্টিভ থেকে যে অ্যাবস্ট্রাক্ট গুলো বানানো সেটাও কিন্তু ওই যে লিস্ট উপরে চলে গেছে, তো লিস্ট দেখতে পারো একবার, আর এনে ধরতে পারলে তো ভালোই। তো অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তার আগে কি করছি দি বসাইছি, দি বসাই কি করলাম সেটাকে কমন নাউন বানাইছি, এই যে দে প্রেসড দা অনেস্টি অফ দা বয়, তার মানে তারা কিসের প্রশংসা করছে, ছেলেটার প্রশংসা করে নাই, ছেলেটার যে সততা তাকে প্রশংসা করছে, এটার আগে আমি দি বসায়া তা বুঝাচ্ছি। ঠিক আছে, এভাবে। তাহলে অনেস্টি যেহেতু আমরা অ্যাবস্ট্রাক্ট জানি, কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্টের আগে কখনো দি বসার কথা না, দি যেহেতু বসছে তার মানে এখানে গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জামটা কি সেটা এখন হয়ে গেছে কমন নাও। ওকে, পরের রুলটা দেখি। যখন অ্যাবস্ট্রাক্ট ধারা কোনো গুণ না বুঝিয়ে ওই গুণ সম্পন্ন ব্যক্তিকে বোঝায় তখনও কমন নাউন হয়। কিভাবে দেখো, ছোট একটা এক্সাম্পল দেখি। শি ইজ আ বিউটি, বিউটি কি
বিউটি মানে কি? বিউটিফুল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, কিন্তু বিউটি মানে সৌন্দর্য, সৌন্দর্য হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আমি এখানে কি কি বুঝাচ্ছি দেখো, বিউটির আগে একটা এ দিছি, আর্টিকেল। কখন আর্টিকেল হওয়ার কথা ছিল না অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে, ঠিক আছে? তাহলে এ এ কেন আনছি? কারণ আমি বুঝাচ্ছি সি ইজ আ বিউটি, মানে সে একটা সুন্দর মহিলা বুঝাচ্ছি এতটুকু দ্বারা, ঠিক আছে? তার সৌন্দর্য আছে, এটা বুঝাচ্ছি। তাহলে যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে একটা আর্টিকেল বসাই দিলাম, সেটা হয়ে গেল কি কমন নাউন। তার উপরে দুইটা মোটামুটি একই, বুঝা গেছে এতটুকু? হুম। জি ভাই। হ্যাঁ, তো এগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড আসলে। এই দেখো, আমি কিন্তু আগে এক্সাম্পলটা একটা দেখাচ্ছি, পরে মোটামুটি উপরেটা পড়ার ট্রাই করতেছি, মানে এক্সাম্পলটা মনে রাখলেই চলবে। যেমন এটা দুইটা রুল আলাদা আলাদা, কিন্তু তুমি কানেক্ট করতে পারো যে মোটামুটি একই, খালি আর্টিকেলই বসাচ্ছেন। ম্যাটেরিয়ালকেও কিভাবে কমন নাউন বানানো যায় এক্সাম্পল দেখি। এই যে এটা দেখি, দা গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ পিওর। গোল্ড একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু আমি বসাইলাম কি আগে আর্টিকেল। আমি কি বলছি, প্রত্যেকের আগে আর্টিকেল বসায় বসায় চেঞ্জ করে ফেলতেছি, কমন নাউনে নিয়ে ফেলতেছি। দেখো আর্টিকেল বসাইলাম গোল্ড, কোন জায়গার গোল্ডটা পিওর? আফ্রিকার, সাউথ আফ্রিকার গোল্ডটা পিওর। তাহলে গোল্ড নিজে ম্যাটেরিয়াল হলো, ওর আগে আর্টিকেল বসাই দিছি, এই জন্য সেটা হয়ে গেল কি কমন নাউন। কেন কমন নাউন? এটা কোন সেন্সে? কারণ আমি বুঝাচ্ছি যে কি কোন জায়গার গোল্ড, ওই সাউথ আফ্রিকার দেশটার যে গোল্ড, মানে পুরো গোল্ড জাতিকে বুঝাই দিচ্ছি ওই দেশের, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা কমন নাউন বলতেছি। আর শর্টকাটটা কি, যে কোনো নাউনের আগে আমরা দি যখন বসাচ্ছি, কমন নাউন বাদে বাকি যে কয়টা আছে সবগুলোর আগে দি বসায় কোন ফর্মে নিচ্ছি? আমরা কমন নাউনে নিচ্ছি, ঠিক আছে? মোটামুটি সবগুলো এক্সাম্পল একইভাবে আগাইতেছে। এখানে একটা এক্সাম্পল দেখি, আহ এটা দেখি, ছোট কোনটা? এই যে হি বথ অ্যান আয়রন, সে একটা আয়রন কিনছে, ঠিক আছে? এখানে আয়রন বলতে আসলে কি বোঝাচ্ছে? ক্যালেন্ডার মেড অফ আয়রন বোঝাচ্ছে। ওকে, তার মানে কি এখানে রুলটা কি দাঁড়ায়? যখন ম্যাটেরিয়াল দ্বারা কোনো উপাদান না বুঝে উপাদান তৈরি জিনিস বুঝায়, তখন সেটাকে আমরা কমন নাউন বলি। এবং এই জিনিসটা কিন্তু আমরা শুরুতে দেখে ফেলছিলাম, কিন্তু এখানে একটু ঘুরে বলছে জিনিসটা। আমরা কি বলছিলাম, যে একটা নতুন জিনিস বানানোর পরে জিনিসটা যদি আমি দেখা আহ বলতে পারি যে সেটা আয়রনেরই, তাহলে জিনিসটা কি হয়? কমন নাউন হয় না? ওই যে কি বলছিলাম, এক্সাম্পলটা কি ছিল? দ্য রিং ইজ মেড অফ গোল্ড। তো রিংটা দেখে বুঝতেছি রিংটা কিসের? গোল্ডের। তো দেখে যদি বুঝতে পারে, জিনিসটা কি হয়? কমন নাউন। এখানেও সেম। এই যে দেখো, একটা ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবল। নেল বলতে এখানে কিন্তু কি বোঝায়? পেরেক। তো পেরেকটা তো দেখে বুঝতেছি এটা কিসের বানানো, এটা যে লোহার বানানো, সেটা দেখে বুঝি না পেরেকটাকে দেখে আমরা? হ্যাঁ। হ্যাঁ, তার মানে কি আমাদের এটা নতুন একটা রুল না, আসলে এটা আমরা পুরোনো যা পড়ে আসছি ওটাই, খালি একটু ঘুরে বলছে। আমরা ওই আগের লজিক দিয়ে এটা মিলাইতে পারি, নতুন করে করার কিছু নাই। আচ্ছা, এতক্ষণ তিনটা দেখছি, আরেকটা আছে কালেকটিভ। কালেকটিভ কিভাবে কমন নেওয়া যায়? নর্মাল আগে যা ছিল তাই, খালি আমরা নাম্বার অ্যাড করব অথবা এসবিএস যোগ করবো, তাহলেই কালেকটিভটা কমন হয়ে যাবে। কালেকটিভটা কিভাবে কমন হতে পারে? একটা কালেকটিভ এক্সাম্পল বলো তো, যেমন একটা কালেকটিভ নাউন বলো। জুরি, কালেকটিভ নাউন কি? পুলিশ। হ্যাঁ পুলিশ। হ্যাঁ পুলিশ না, পুলিশ তো এমনি এক্সেপশন, জুরি বলি, ঠিক আছে? আর্মি। হ্যাঁ, জুরি ছিল, তারপরে আর কি কি ছিল? আর্মি ছিল, হুম। ঠিক আছে? তারপর আর কি কি ছিল? ক্লাস। লাইব্রেরি ও, ছিল। হ্যাঁ, তারপরে লাইব্রেরি। ক্লাস। হ্যাঁ ক্লাস, ক্লাসটা খুবই বেশি কমন। তো ক্লাস না বলে আমি যদি বলি ক্লাসেস, ঠিক আছে? তখন সেটা হয়ে যাবে কি কমন নাও। কারণ একে তো এটা কমন কখন ছিল? যখন কমন স্টুডেন্টকে নিয়ে একটা গ্রুপ বানায়, সেটা ছিল ক্লাস। আবার ক্লাসকে আবার আমরা অনেকগুলা বলতেছি, মানে বানাতে চাইছি আমি আলাদা গ্রুপ, ঘুরে ফিরে আবার আমি ওই একসাথে বানায় ফেলতেছি। তার মানে কি সেটা কালেকটিভ না থেকে আবার কি কমনই হয়ে গেল না? মানে আমি স্টুডেন্ট, পাঁচটা স্টুডেন্ট নিয়ে, পাঁচটা স্টুডেন্ট, স্টুডেন্টটা কি ছিল? কমন নাউন। পাঁচটা স্টুডেন্ট নিয়ে বানাইছিলাম একটা ক্লাস, আবার কয়েকটা ক্লাস মিলে বানাই ফেলছি ক্লাসেস। তার মানে কি যেখান থেকে শুরু করছিলাম সেখানেই ব্যাক করলাম, মানে কি আবার কমনই বানাই ফেললাম। কেন? কারণ আমি আলাদা গ্রুপ রাখি নাই, আবার গ্রুপ সবগুলা মিলিয়ে ফেলছি। বুঝছো এবার? হুম, বুঝতে পারছি। হ্যাঁ, এভাবে আর কি জিনিসটা হচ্ছে।
আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে কি কমন নাউন থেকে কিভাবে এখন উল্টে যাব। এতক্ষণ কি করছি, সবগুলা থেকে আমি কমনে গেছিলাম, এখন কমন নাউন থেকে অন্য সবগুলাতে আসবো। এক্সাম্পল ডিরেক্ট যাই। দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ রিচ স্টেট। আচ্ছা, স্টেট, শুধুমাত্র স্টেট বললে কিন্তু সেটা হতো একটা কমন নাউন, ঠিক আছে। মানে স্টেট মানে কি বোঝায়, প্রদেশ। কোন প্রদেশ কিছুই বলতেছি না, কিন্তু এর আগে কি বললাম, আমি একটা দি বসাই দিলাম, ঠিক আছে, এবং স্টার্ট করলাম কি দিয়ে, ক্যাপিটাল দিয়ে। তার মানে কি দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পুরাটাকে আমি একটা দেশের নাম বলতেছি। তার মানে সেটা এখন কি হয়ে গেল, কমন নাউন হয়ে না হয়ে কি হয়ে গেল, প্রপার নাউন। এবং এটা যে প্রপার নাউন হয়েছে এটা জানার জন্য গ্রামারও জানা লাগে না। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যে একটা দেশের নাম, ওটা আমি এমনিও জানি। আবার শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে, দি দিয়া। তার মানে কি, আবার যে আমেরিকা বড় হাতের, এটা যে একটা দেশের নাম, এটা আমি এমনি বুঝি, তাই না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, জি এখানে ভাইয়া। তেমন একটা প্যাচ নাই। আচ্ছা, এরপর কি আসে, কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন বানানো। এক্সাম্পলে ডিরেক্ট যাবো, কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট বানাবো। দেখো, কমন নাউন, দি ফাদার ইন হিম কুড নট বিয়ার দ্য সাইট। না, তার ভিতরে যে বাবা ছিল সে এই দৃশ্যটা সহ্য করতে পারে নাই। ওকে, তার মানে ফাদার, ফাদার তো একটা কমন নাউন ছিল, সামনে বসাই দিলাম কি, দি। তার মানে আসলে কি বুঝাচ্ছি, তার ভিতরে যে বাবা সুলভ যে ভাবটা ছিল সেটা, এই অবস্থাটা কি সহ্য করতে পারতেছিল না। এক্সাম্পল আরেকটা আছে, দেখো, দ্য পেট্রিয়ট ইন হিম কুড নট বিয়ার দ্য সাইট। মানে তার ভিতরে যে দেশপ্রেমিক ছিল সে এই জিনিসটা সহ্য করতে পারতেছিল না। তো পেট্রিয়ট নিজে ছিল কিন্তু একটা কি, কমন নাউন, দেশপ্রেমিক যারা সবাইকে পেট্রিয়ট বলে, কিন্তু আগে বসাই দিলাম কি, দি। তার মানে কি এতক্ষণ আমরা পড়ছিলাম যতগুলা প্রপার, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট, ম্যাটেরিয়াল, সবার আগে দি বসে অথবা আর্টিকেল বসায় বানাইছিলাম কমন। এখন এখন উল্টাটা, কমন নাউনের আগে দি বসে আমরা বানাই ফেলতেছি উল্টাটা। দেখো, দি পেট্রিয়ট, তাহলে আসলে আমি কি বুঝাচ্ছি, ওর ভিতরে যে দেশপ্রেম, ঠিক আছে, দেশপ্রেম বুঝাচ্ছি। দেশপ্রেম একটা ইয়ার নাম, একটা বিষয়ের নাম, যেটা আমরা কি দেখতে পাই না, তাই না? এটা কিন্তু আমরা দেখতে পাই না। দেশপ্রেমী একটা ব্যক্তি, সেটা আমি দেখতে পাই, কিন্তু দেশপ্রেম সেটা দেখতে পাই না। আর যেটা দেখতে পাই না, ফিফথ সেন্স দিয়ে টাচ করতে পারি না, কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নাই, সেটাকে বলি কি আমরা, অ্যাবস্ট্রাক্ট। এর জন্য দি পেট্রিয়ট এখানে অ্যাবস্ট্রাক্ট, দি ফাদার এখানে অ্যাবস্ট্রাক্ট, দি মাদার এখানে অ্যাবস্ট্রাক্ট। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আর আরেকটা আছে এখানে, অ্যাবস্ট্রাক্ট নাউন যখন প্রপার নাউন হয়ে যায়। এক্সাম্পল দেখি ডিরেক্ট, কোনটা দেখবো, ছোট, এই যে, হি ইজ আ চাইল্ড অফ ফরচুন। হি ইজ আ চাইল্ড অফ ফরচুন। দেখো, ফরচুনের বানানটা কি হয়েছে, ইফ বড় হাতের হয়েছে। কোনো কিছুর বানান এই বড় হাতের হওয়া মানে আমরা এমনি জানি সেটা প্রপার নাউন। যে তাও এখানে কি বুঝাচ্ছে, যে ছেলেটা আসলে সে ভাগ্যের একটা বাচ্চা, মানে তার অনেক ভালো ভাগ্য, ঠিক আছে, এমন বুঝাচ্ছে। তার মানে কি এখানে ভাগ্যটাকে, ভাগ্য যেটা আমরা ধরতে পারি না সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কথা, কিন্তু এখানে আমরা কি হিসেবে ইউজ করতেছি, প্রপার নাউন ইউজ করতেছি। মানে কিসের বাচ্চা, একটা ভাগ্যবান বাচ্চা। এভাবে আমরা ফরচুনটাকে ইউজ করতেছি। আর সবচেয়ে বড় এখানে আমাদের হিন্ট হচ্ছে, এখানে এফ বড় হাতের লিখছে। এফ বড় হাতের হওয়া মানে কি, সবকিছু বড় হাতের হওয়া মানে হচ্ছে সেটা প্রপার নাউন। এখানেও এই জন্য এটা একটা প্রপার নাউন। বুঝা গেছে? জি ভাইয়া। হুম। আচ্ছা, এখানে আর ট্রান্সফরমেশন আর লাস্ট স্লাইড এটা, এরপর অন্য টপিক শুরু। দ্য সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট নাউন অ্যাকর্ডিং টু দ্য সেন্স। সেম ওয়ার্ড কিন্তু দেখতে অর্থ ডিফারেন্স বোঝায়। হি ফিডস হিজ পোল্ট্রি এভরি ডে, আর একটা হচ্ছে হি ইটস পোল্ট্রি এভরি উইক। এই দুইটার ভিতরে অর্থের ডিফারেন্স কি সেটা আমাকে বলবো হচ্ছে, নাম কি, মৌরি, মৌরি বলবা। ওইটা কি বোঝা যায় বল মৌরি? রেসপন্স করতে হবে হ্যাঁ বা না, যে বুঝতেছি না। পাঠা বলো। হ্যাঁ, আশা ভাইয়া করি আমি বলো। একটু কাজ করতেছিলাম, আমি না ক্লাস করে নেই। আচ্ছা, পাঠা বলো, কাজটা সব আগে করে ফেলবে ক্লাসের আগে। পারা বলতে পারবা?
পরে কি বোঝা যায়? জি ভাইয়া। বলো দেখি, পরে কি বোঝা যায়? হি ফিডস হিজ পোল্ট্রি, এখানে পোল্ট্রি কোন অর্থ, আর এখানকার পোল্ট্রি কি অর্থ? ভাইয়া হি ফিডস হিজ পোল্ট্রি এভরিডে, এটাতে হচ্ছে মানে সে পোল্ট্রিতে খাওয়ায় প্রতিদিন, বা ফিড আর কি ওইটা। হ্যাঁ, আর হচ্ছে হি ইটস, যেটা ওইটা হচ্ছে সে নিজে খায়। আচ্ছা পোল্ট্রি বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে পোল্ট্রিতে যে তোমার মুরগিগুলা থাকে সেগুলা। হ্যাঁ, হুম, আর এখানে পোল্ট্রি বলতে আমার মুরগিটাকে খাচ্ছে খাবার হিসেবে, এটাই হ্যাঁ। ডিফারেন্স। ঠিক আছে, তার মানে জি ওয়ার্ড ভাই। একই, দামি অর্থ আলাদা অনুযায়ী আলাদা বলতে পারে। পোল্ট্রি তাহলে কি নর্মালি কালেক্টিভ নাউন ছিল আমাদের, আর এখানে পোল্ট্রিটা কি হয়ে গেল? ম্যাটেরিয়াল নাউন। কারণ কি খাবার, খাবার সবগুলো ম্যাটেরিয়াল নাউন বলছিলাম। ঠিক আছে, এই যে এখানে লেখাই আছে দেখো, আবার নিচে আসি। তাহলে এই যে এনিমেল এর মাংস ম্যাটেরিয়াল হয়, আগে এক্সপ্লেন আমি করছি মাটন। আমি আজকে ক্লাস থেকে যাই। আচ্ছা কাজ যত করতেছো না তাহলে যাও, রেকর্ডটা দেখে নিও, কিন্তু অন্যদিন আচ্ছা, তুমি ক্লাস টাইমে থাকবা কাজ যা করার জি আগে। ভাইয়া। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এইগুলো আমাদের ট্রান্সফরমেশন যে টপিকটা, এই পর্যন্ত যা গেছে একটু কনভার্সন থাকলে জিজ্ঞেস করতে পারো আমাদের। এখন আসবে লাস্ট টপিক, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। আচ্ছা, তো কাউন্টেবল এবং আনকাউন্টেবল কোনগুলা? মানে একটা হচ্ছে গণা যায়, আর একটা কি গণা যায় না, এই আর কি। এখন কোশ্চেন হতে পারে, আমরা দেখছিলাম 5 টাইপের নাউন, কি 5 টাইপ দেখছিলাম, এখন আবার নতুন 2টা বের হয়েছে। ওটা কিন্তু নতুন কোনো টাইপ না, এটা হচ্ছে ওই 5টার ভিতরেরই, যেগুলোকে গণা যায় সেগুলোকে কাউন্টেবলের ভিতরে ফেলাবো, যেগুলোকে গণা যায় না সেগুলোকে আনকাউন্টেবলের ভিতরে ফেলাবো, ওইরকম। ঠিক আছে, আলাদা কোনো টাইপ নেই, এগুলা টাইপ 5টাই। ওকে, আস্তে আস্তে আমরা যাই। শাহিন কি কিছু বলবা? মাইক অন করছিল। আচ্ছা, না ভাই, ভুলে হয়ে গেছে। আচ্ছা কাউন্টেবল নাও, তাহলে আমরা জানি যাদের গণা যায় তাদের কাউন্টেবল বলে, যাদের গণা যায় না তাকে কি আনকাউন্টেবল বলে। সংজ্ঞায় কোনো সমস্যা নাই, কিন্তু ওদের চিনতে সমস্যা হয়। তো কাউন্টেবল কারা সেটা আমরা এমনিই দেখতে পারি, যাদের গুনতে পারি। কাউন্টেবল কারা না সেটা নিয়ে কনফিউশন। তো কাউন্টেবল কারা না মানে কি, আনকাউন্টেবল যারা তাদের একটু চিনে নেই। অ্যাকোমোডেশন, অ্যাডভাইস, নিউজ, ব্রেড, ফার্নিচার, ফান, এখান থেকে তারপরে আসে হচ্ছে নলেজ, পোয়েট্রি, ওয়ার্ক, সল্ট, রাইস, তারপরে ওয়ার্ক, সিনারি, গোল্ড, মিল্ক, এগুলো হচ্ছে আনকাউন্টেবল। যেগুলো দেখাইছি একটা দুটা আমি লজিক মিলাই। ঠিক আছে, রাইস, সল্ট, গোল্ড, মিল্ক, এগুলাকে আমরা গুনতে পারি, একটা একটা রাইস, একটা দুধ, একটা গোল্ড, একটা সল্ট, না ভাই। বলতে পারি না। হ্যাঁ, কিন্তু আমরা ওজন করি আর কি। ঠিক আছে, এই জন্য যেগুলো আনকাউন্টেবল, একই টাইপের কথাবার্তা। তারপরে এখানে নলেজ আছে, নলেজও গণা যায় না, একটা দুইটা। ঠিক আছে, তারপরে খবর, যদি আমরা অনেকে বলি একটা খবর 2টা খবর, কিন্তু বাংলাতে বলতে পারলে ইংলিশে এগুলা ভুল। ঠিক আছে, নিউজ কখনো গণা যায় না, অ্যাডভাইস কখনো গণা যায় না। এবং আমি যেগুলো বস করছি এগুলো বারবার পরীক্ষায় আসে, তার মানে এই না যে এগুলোই দেখবা, এই সবগুলোই দেখবে এখানে যা আছে, এগুলো প্রত্যেকটাই কমন এবং প্রত্যেকটা পরীক্ষায় আসে। এগুলো দেখলে এর বাইরে কিছু নাই, এগুলো মুখস্থ করা ট্রাই করবা। যেমন এখান থেকে একটু নতুন, ফার্স্ট টাইমে তো যেহেতু পড়ছোই, নতুন এখান থেকে হয়তো এটা হয়তো নতুন দেখছো যে ফান, যেটা মজা, এটা কিন্তু হয়তো আগে নাও দেখতে পারো। আচ্ছা, আনকাউন্টেবল যেগুলো আছে এগুলাকে মাস নাউনও বলে। এখন আমরা কি বলছিলাম একটু আগে, যে আনকাউন্টেবল গুলাকে গণা যায় না। তো যাদের গণা যায় না এরা সবগুলা কিন্তু সিঙ্গুলার হয়। ওকে, আনকাউন্টেবল গুলা কিন্তু সিঙ্গুলার। কিছু কিছু ক্ষেত্রে এদেরকে প্লুরাল হিসেবে ইউজ করা যায়, সেটাই এখানে দেখবো। দেখো একটা এক্সাম্পল দেখি, দেখো আই অর্ডার 2 কফিস অর ট্রিস। এখানে আসার অর্থ কি বোঝাচ্ছে বলতো? আমি 2টা কফি অর্ডার করছি এমন কিছু? এখানে কিন্তু অর্থ এটা না, এখানে অর্থ বোঝাচ্ছে আমি 2 কাপ কফি অর্ডার করছি। ওকে, এটা বোঝাচ্ছে। তার মানে কফি যে আনকাউন্টেবল সেটা ঠিক আছে, কিন্তু 2 কাপ তো কাউন্ট করা যায়, ওই সেন্সে এখানে কফিসকে প্লুরাল করছে। ঠিক আছে, তারপরে ব্রেড, ব্রেড কিন্তু গণা যায় না, কিন্তু আমি যদি ব্রেড লিখি তার মানে বোঝাচ্ছে আমি 2টা ব্রেড আসলে অর্ডার করছি, ওই সেন্সে। উই শুড চুজ আ মাইল্ড সোপ, একটা সোপ। কিন্তু কখনো যদি দেখো সোপস লেখা, এর মানে এটাই বোঝাচ্ছে যে
দুই আলাদা টাইপের সোপ বার কিন্তু যেতেছে আর কি, সেই জন্য বোঝাচ্ছে যে যেমন দেখো সাম সোপস আর স্ট্রংলি পারফিউম সোপস বলছে, এখানে অর্থটা অন্যরকম। যদি এগুলো এক্সেপশন, পরীক্ষায় কিন্তু এগুলো আসবে না। পরীক্ষায় যেখানে দেখবা যে সোপস লেখা, মানে তোমাকে অপশন এটাই দেবে যে কোনটা কারেক্ট সেটা দাগাও, তো সোপস যেটা দেখবে সেটা কাটা দিয়ে দিবা, সোপটা কারেক্ট দিবা। ওকে, এক্সেপশনটা এখানে আমাদের জাস্ট দেখাই দিল। আচ্ছা, এবার কিছু রুল দেখি। কতগুলা কাউন্টেবল নাউনের আলাদা কাউন্টেবল নাউন ব্যবহার করা হয়। যেমন দেখো, এই যে অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন কি আনকাউন্টেবল, কিন্তু ওর কাউন্টেবল ফর্মও আছে, সেটা কি এ প্লেস টু লিভ, মানে যেখানে আমরা বসবাস করি। মানে আমরা ওয়ার্ড গুলাদের আসলে কি বুঝাচ্ছি, এগুলাকে কাউন্টেবল করলে কি হতো সেটা দেখতেছি। ইকুইপমেন্ট না বলে আমি একটা টুল বলতে পারতাম, তারপরে কি মানি না বলে একটা কয়েন বলতে পারতাম, ঠিক আছে, একটা ডলার বলতে পারতাম। মানি নিয়ে অনেকে কিন্তু কনফিউশনে থাকে যে মানি কেন কাউন্টেবল না, হ্যাঁ কাউন্টেবল না, এটা নিয়ে অনেক কনফিউশন থাকে। তো আসলে আমাদের দেশে মানি বলতে আমরা টাকা বললেও বাইরের দেশে মানি বলতে টাকা না, ঠিক আছে। বাইরের দেশে মানি বলতে ওরা কয়েন, নোট, সাম, ডলার, ইউরো এরকম বলে, কিন্তু আমরা টাকা আর মুদ্রাকে মিলাই ফেলি, মানে মানি মানে আসলে কিন্তু মুদ্রা, টাকা না। ওকে, তো মুদ্রাকে কখনো গোনা যায় না, গোনা যায় হচ্ছে টাকাকে, ডলারকে, একটা কয়েনকে গোনা যায়। এই জন্য মানি আনকাউন্টেবল, কিন্তু এই সবগুলো হচ্ছে কাউন্টেবল। ঠিক আরেকভাবে যে এটা খুবই কমন, সেটা কি এই জব, আমরা ওয়ার্কস বলতে পারবো না, এই জব বলতে পারবো, এই টাস্ক বলতে পারবো। ওকে, তো এটা হলো আমাদের আনকাউন্টেবল, এটা কাউন্টেবল, এই সবগুলো আমাদের মনে রাখতে হবে, এখানে একটা বাদ দেওয়ার মতো না। আচ্ছা, আবারও এগুলাকে এখন আনকাউন্টেবল গুলোকে যদি আমরা গণনা করতে চাই তখন আমরা কি করব, সেখানে এই জিনিসগুলো ইউজ করা যায়। দেখো এ পিস অফ অ্যাডভাইস বা টু পিস অফ অ্যাডভাইস এভাবে বলতে পারি, মানে এ পিস অফ, টু পিস অফ এভাবে বলতে পারি, কিন্তু সবার আগে আবার পিস বসানো যাবে না। যেমন ব্রেড, ব্রেডের আগে আমরা লোফ বলি, এ লোফ অফ ব্রেড বলি, এ স্লাইস অফ ব্রেড বলি, তারপর এ বার অফ সোপ বলি, সোপ বার। ঠিক আছে, এভাবে আমরা এদেরকে কাউন্টেবলে কনভার্ট করতে পারবো। এখানেও দেখো কয়েকটা দাগাই দিচ্ছে, ওগুলা দেখবা, কিন্তু যেহেতু সংখ্যায় কম সবগুলো দেখাই বেটার। এগুলো আসলে গ্রামার কিছু না, এগুলো আমাদের প্র্যাকটিস করতে করতে আমরা জেনে যাব যে কোনটার আগে কোন ওয়ার্ডটা বসাইলে সুবিধা হয়। আচ্ছা, আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার কেউ চিনো, বলতে পারবা ডিটারমিনার আসলে কি? ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাকি কেউ বলতে পারে নাকি? দেখো ডিটারমিনার কি অ্যাডজেক্টিভ বলা যায়? হ্যাঁ ভাইয়া যায় তো। আর কেউ বলবা যে অ্যাডজেক্টিভ বলা যায় নাকি ডিটারমিনারকে? না, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে কিন্তু অ্যাডজেক্টিভ বলা যায় না। হ্যাঁ, ডিটারমিনার অলমোস্ট অ্যাডজেক্টিভ কিন্তু অ্যাডজেক্টিভ না, ঠিক আছে, মানে অ্যাডজেক্টিভ থেকেও বেশি, ডিটারমিনারটা হচ্ছে অ্যাডজেক্টিভ থেকেও বেশি। কিভাবে দেখো, আমরা ডিটারমিনারের পার্টস গুলা দেখি, ডিটারমিনার আসলে কি কি। তো ডিটারমিনার আসলে কাজগুলা কি সেটা আগে দেখি। কাজ হচ্ছে নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, পরিমাণ, নৈকট্য অথবা দূরত্ব। দূরত্বতে আমরা ফোকাস করি, ঠিক আছে। তার মানে কি 1 2 3 4 5 পাঁচটা জিনিস ও ডিফাইন করা ট্রাই করে। কেমন দেখো, যদি নির্দিষ্টতার কথা বলি তাহলে কি হতে পারে, দি, দি কিন্তু নির্দিষ্ট করে যে কোনো কিছুকে। অনির্দিষ্ট বলতে বোঝায় এ অথবা এন, এ দুইটা আর্টিকেল। সংখ্যা তো বুঝি 1 2 3 4 ইউজ করতে পারি, অথবা ফার্স্ট সেকেন্ড থার্ড বলতে পারি। দূরত্ব ওই যে ডিস্টেন্স যে কাউন্ট করা, ঠিক আছে। তারপরে এখানে এই দেখো এই সবগুলা ডিটারমিনেন্টের ইয়ে আছে, আমাদের বক্সটাই আছে। এই যে আর্টিকেল আমি বলছি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলা সেগুলোও কিন্তু ডিটারমিনার হিসেবে কাজ করে। এই যে দেখো অ্যাডজেক্টিভ কিন্তু এগুলা না, তার মানে কি ডিটারমিনারকে ডিরেক্ট অ্যাডজেক্টিভ বলা যাবে না। অ্যাডজেক্টিভ ডিটারমিনার হচ্ছে অ্যাডজেক্টিভ থেকেও আরো বেশি ব্রডার। তারপরে এখানে পজিটিভ গুলা, পজিটিভ মানে মালিকানা বোঝায়। এখানে একটা আলাদা বক্স করে দেখো জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীর মানে কারো, কারো মালিকানা, সেটাও কিন্তু ডিটারমিনার। ইন্টারোগেটিভ যেগুলো থাকে, হোয়াট, হুইচ, হুজ, এগুলোও কি আমাদের ডিটারমিনার। এগুলা বাক্য শুরুতে থাকে যখন কোয়েশ্চেন বানায়, এগুলো কিন্তু ডিটারমিনার। তারপরে হচ্ছে কি কার্ডিনাল, মানে ওই 1 2 3 4। অর্ডিনাল মানে ওই অর্ডার বোঝায়, সিরিয়াল, ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলা। জেনারেল অর্ডিনাল মানে লাস্ট, নেক্সট, আদার। তারপরে কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার মানে কি কোয়ান্টিটি বোঝানো, মানে যেগুলা সংখ্যায় না কিন্তু পরিমাণ বোঝাচ্ছে। যেমন কি অল, বোথ, নো, সাম, ইচ। কয়েকটা তাকাইছি, এগুলো খুব বেশি আসে। এদার, নেদার খুবই নতুন, মানে এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার, এগুলো অনেকে ধরতে পারে না, কিন্তু বাকি সব ধরতে পারে। যেমন ফিউ, লেস, এগুলো সব আমরা ধরতে পারি।
তো এখানে কোনটা ডিটারমিনার সেটা কোনো কোয়েশ্চেন না, জাস্ট ডিটারমিনার কোনগুলো এটা আমরা চিহ্নে রাখলাম, এটা হচ্ছে এখানে কাজ। এখন একটা বাক্যে মনে করো অনেকগুলা ডিটারমিনার আছে, কোনটার পরে কোনটা বসবে সেটার জন্য আমাদের একটা রুল আছে, এটাকে বলা হচ্ছে অর্ডার অফ ডিটারমিনার। এটার স্ট্রাকচারটা কি? কোয়ান্টিফায়ার, আর্টিকেল, তারপর ডেমনস্ট্রেটিভ, পজিটিভ, নাম্বার এই সিরিয়ালে আসবে। এটা মনে রাখার থেকে একটা এক্সাম্পল মনে রাখা বেশি ইজি। এক্সাম্পলটা এই জন্য এখানে বসানো হয়েছে। দেখো, অল অফ মাই 5 ফ্রেন্ডস আর প্রেজেন্ট ইন মাই হাউস। তাহলে আমার 5জন ফ্রেন্ডের 5জনই কি আমার বাসায় প্রেজেন্ট আছে। এখন অলটা কি? অলটা হচ্ছে কোয়ান্টিফায়ার ভিতরে আছে, সবার আগে কোয়ান্টিফায়ার বসলো। অফ, অফটা কি একটা প্রিপজিশন, তারপরে কি বসছে মাই, মাই কি একটা পজিটিভ। ওকে, 5 কোনটা? নাম্বার। তার মানে সিরিয়ালটা কি হলো? অল, তারপরে পজিটিভ, তারপরে নাম্বার। বাকি দুটা মিস গেছে কারণ একটা বাক্যে সবগুলো আনা যাচ্ছে না, কিন্তু যখন আসতো তখন আর্টিকেলটা আগে বসতো, তারপর ডেমনস্ট্রেটিভটা বসতো। ডেমনস্ট্রেটিভ কোনগুলা? এই যে দিস দ্যাট, এগুলা বসতো। ঠিক আছে, তো এই এক্সাম্পল দিয়ে আসলে মেলানো যায়, একটা বাক্যে সবগুলো একসাথে আসে না নরমালি। তো এই এক্সাম্পলটা মনে রাখলে আমরা এই যে সিরিয়ালটা সেটা মনে রাখতে পারবো, যে কোনটার আগে কোনটা আসে। এবং এটাও কোনো কোশ্চেন না যে সিরিয়ালটা কি, এটা জাস্ট আমার পরীক্ষা একটা বাক্য বানানোর জন্য আমাদের জানতে হয়। এটা কখনো কোশ্চেন আসবে না যে অর্ডারটা লেখো। ঠিক আছে, এমনকি ডিটারমিনার দুইটা টাইপ আছে, এটাও জানা তেমন একটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা দেখে বলতে পারবো যেটা কোনটা কোন ডিটারমিনার। ডিটারমিনার টাইপ দুইটা, একটা রেফারিং, একটা কি কোয়ান্টিফাইং। রেফার মানে কি? কোনো কিছু রেফার করা, মানে কোনো কিছু উল্লেখ করা। যেমন দেখো, দিস দ্যাট দোজ, মাই, হিজ, হার, এক্সেট্রা, মানে কি কোনো কিছু উল্লেখ করে বলতেছি যেটা আমার, মাই। তারপরে দিস, যে ও এটা, দ্যাট মানে ওটা, এভাবে জাস্ট উল্লেখ করতেছি, রেফার করতেছি কোনো জিনিসকে, এই জন্য এটাকে রেফারিং ডিটারমিনার বলতেছে। কোয়ান্টিফাইং মানে কি? কোয়ান্টিফাই করা মানে পরিমাণ করা। যেমন দেখো, সাম, মেনি, এনাফ, মোস্ট, এনাদার, আর এগুলো সবগুলো কি কোয়ান্টিফায়ার ছিল, তাহলে এগুলো কি কোয়ান্টিফাইং ডিটারমিনার। দুই ভাগে চলে গেল। তার মানে যেগুলো কোয়ান্টিফাই করে সেগুলো কোয়ান্টিফায়ার্স, বাকি সবগুলো কি রেফারিং। এভাবে আমরা দুই ভাগ করতে পারি। এখন এখানে আরো অনেক কথা আছে যেগুলো আমাদের তেমন একটা ইম্পর্টেন্ট কিছু না, নর্মালি দেখলেই বুঝতে পারবে, এবং স্পেসিফিক আর জেনারেলটা এটার মতোই কাছাকাছি পড়লে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এরকম কোশ্চেন কেন আসে না, আমরা জাস্ট জানা রাখলাম, জানার জন্য জানা। এখানে মেন কোশ্চেন একটাই আসবে, সেটা হচ্ছে যে এটা একটা বাক্য দিল যেখানে অল অফ মাই 5 ফ্রেন্ডস না বলে বলতে পারে অল অফ 5 মাই ফ্রেন্ডস লেখা আছে, তখন তোমার জানতে হবে যে আগে মাই আসবে তারপরে 5 আসবে। কেন? আমরা নর্মালি পড়ছিলাম যে আগে পজিটিভটা আসে পরে নাম্বারটা আসে, এটাই মানে বাক্যটা কোনটা ঠিক সেটা জানা। এটুকু সবাই বুঝছে নাকি? দেখো, জি ভাইয়া। ওকে, আচ্ছা। প্রি ডিটারমিনার মানে যে ডিটারমিনার গুলা, ডিটারমিনারের যে ওয়ার্ড কোন ডিটারমিনার আগে বসে, প্রি মানে আগে বসা, তার মানে ডিটারমিনারের ভিতরে ভাগ আছে প্রি ডিটারমিনার কোনগুলা, এই যে সবগুলা প্রি ডিটারমিনার। একটা এক্সাম্পল আমরা দেখি, অল হিজ মানি। তাহলে হিজ, হিজ একটা পজিটিভ ওয়ার্ড, এটা ডিটারমিনার আমরা জানছিলাম। হিজের আগেও আরেকটা ডিটারমিনার বসছে অল, এটা একটা কোয়ান্টিফায়ার। তার মানে কি পরপর দুইটা ডিটারমিনার আছে, এটা হচ্ছে শুধু নরমাল ডিটারমিনার, আর এ হয়ে যাবে কি প্রি ডিটারমিনার, যেহেতু ওর আগে বসছে। ঠিক আছে, এটাও পরীক্ষায় ইম্পর্টেন্ট না, যা জানার জন্য জানলাম, টার্ম একটা নতুন শিখলাম। আবার একসাথে যে বসার যে সিকোয়েন্স, এটার উপর ডিপেন্ড করেও ওদেরকে তিনটা ভাগ করছে, তিনটা ক্যাটাগরিতে ফেলাইছে। প্রি, সেন্ট্রাল, পোস্ট। প্রি মানে আগে যে বসবে, সেন্ট্রাল মানে যে মাঝখানে বসবে, পোস্ট ডিটারমিনার মানে যে পরে বসবে। এক্সাম্পলটা দেখে, অল মাই 3 ব্রাদার্স আর ডক্টরস। অল মাই 3 সবার লাস্টে বসছে, তার এটা হলো পোস্ট। মিডলে কে আছে? মাই, এই জন্য সেন্ট্রাল। অল সবার আগে, জন্য প্রি। ঠিক আছে, এটা কঠিন কিছু না, জানার জন্য জানলাম আমরা যে ডিটারমিনার বলতে এগুলো আছে। এখানে দেখো একটা বক্স আছে, এটা বক্সটা সবারই পড়তে হবে। মানে ডিটারমিনার তো অনেক আছে, কিন্তু কাউন্টেবলের পাশে কিছু বসে, আনকাউন্টেবলের পাশে কিছু বসে, সবার ক্ষেত্রে সব বসে না। তো যেগুলা মিল নাই সেগুলো আমি বস করছি। দেখো, এ এন, এটা শুধুমাত্র এ এন ডি, সবগুলাই কি কাউন্টেবলে বসতে পারে, কিন্তু আনকাউন্টেবলে এ অথবা এন বসতে পারে নাই। কি বসছে? শুধু ডি বসছে, বক্স করে দিছি। তারপরে দেখো ফিউ, ফিউ শুধুমাত্র কাউন্টেবলে বসে, লিটল বসে কোথায়? আনকাউন্টেবলে। মনে রাখতে হবে এটা, সামনে এখানে কোশ্চেন আছে। মেনি, মেনি বসতে পারে কাউন্টেবলে, মাছ বসতে পারে কি আনকাউন্টেবলে। তাহলে লেস, লেস আসছে লিটল থেকেই, ফিউয়ার আসছে ফিউ থেকেই। তো এখানে আসলে আলাদা করার মতো জিনিস দুইটাই, ফিউ আর হচ্ছে মেনি। আর ফিউয়ার তো দেখলেই বোঝা যায়। আর এখানে নতুন মানে এই দুইটা থেকে ভাগ করার মতো জিনিস কি আছে? ফিউর বদলে লিটল বসে,
আর মেনি না বসে লেস বসে অথবা লিটল বসে। আচ্ছা লিটল তো লিখছি, সরি, মেনি না বসে মাস বসে। ঠিক আছে, এই দুইটা ওয়ার্ডে আসলে এই দুজনের ক্ষেত্রে আলাদা, বাকি সব সেম, আলাদা করার মতো কিছু নাই। জাস্ট এখানে দেখো নাম্বার না বইলা আমি এখানে কোয়ান্টিটি অথবা অ্যামাউন্ট বলি, কারণ কি গোনা যায় না, নাম্বার কিভাবে বলবো, তো এটাকে আলাদাভাবে না বলার, আলাদাভাবে বলার মতো কিছু নাই। এতটুকু বুঝছো? দেখো এই বক্সটা বুঝে রাখো, তাহলে আমাদের লাস্টে যে টপিকগুলো আছে খুবই ফাস্ট যাবে। বুঝছো এটা? জি ভাইয়া। হ্যাঁ, জাস্ট এটা এই দুইটা মনে রাখো, যে ফিউ, মেনি, লিটল আর মাচ। এখন দেখি যে কোন কোন কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার গুলা আমাদের কোন কোন নাউনের সাথে বসে। আমরা ডিরেক্ট এক্সাম্পলে যাই। হ্যাঁ, মাছ, লিটল আর লিস্ট এগুলার ইউজ আসতেছে। আচ্ছা কই, এই যে আই হ্যাড লেস মানি দেন আই থট। মানি, মানি একটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল। আনকাউন্টেবল। এই জন্য দেখো আনকাউন্টেবল এর আগে বলছি কি লেস বসে, ঠিক আছে, ফিওর বসে না, এই জন্য আমরা লেস বসছে এটাই। তারপরে দেখো ইনফরমেশন আনকাউন্টেবল, এই জন্য এখানে লিটল বসছে। শেষ, রুলটা এটাই বোঝাচ্ছে। এখানে এক্সাম্পল আসি, এখানে কি বলছে, এভরি চাইল্ড নিডস অ্যাফেকশন। এভরি চাইল্ড নিড অ্যাফেকশন, তাহলে চাইল্ডটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? চাইল্ড কিন্তু গণা যায়, তাহলে এভরি বসলো। তারপরে এখানে ডকুমেন্টের আগে ইচ বসলো, তার মানে কি এই যে ওয়ার্ড গুলা আছে এই সবগুলা যে কোনো নাও ইয়ার আগে বসতে পারে, কাউন্টেবলের আগে বসতে পারে। ঠিক আছে, এই যেগুলা এ এন যাদের গণা যায় তাদের আগে বসে, ওয়ান যাদের গণা যায় তাদের আগে বসবে, এনাদার, ইচ, এভরি, এদার, নেদার যাদের গণা যাবে শুধুমাত্র তাদের আগে বসবে, মানে কি সিঙ্গুলার কাউন্টেবলের আগে বসবে, অন্য কারো ক্ষেত্রে বসবে না। দিস দ্যাট, দিস দ্যাট কাউন্টেবল আনকাউন্টেবল দুইভাবে বসতে পারে, ওকে, কিন্তু সিঙ্গুলার হতে। আর আনকাউন্টেবল তো এমনি সিঙ্গুলার, আলাদাভাবে বলার কিছু নাই, কিন্তু কাউন্টেবল যদি সিঙ্গুলার হয় তাহলেই দিস দ্যাট বসে। তাহলে ডেজ আর দোজ কখন বসবে? ডেজ আর দোজ কোন জায়গায় বসে? এই দুইটা ওয়ার্ড প্লুরালের ক্ষেত্রে। প্লুরাল নাউনের ক্ষেত্রে, প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ঠিক আছে, দিস দ্যাট বসে হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ক্ষেত্রে, আর ডেজ দোজ বসে হচ্ছে প্লুরাল কাউন্টেবলের ক্ষেত্রে। তো এগুলা নতুন গ্রামার রুল নাই, আমরা এমনি জানি। both, many, a few, several, days, those, the numbers এগুলা কই বসে? প্লুরালের ক্ষেত্রে। ঠিক আছে, কারণ কি both মানে দুইটা, many অনেকগুলা, a few মানে কিছু, একটা না কিছু। ঠিক আছে, days, those মাত্র বলে আসছি। নাম্বার, যখন নাম্বার অনেকগুলা বলি, ওয়ান না বলে বলছি কি 2 3 4 একের অধিক, তাহলে কি প্লুরাল। এটা নতুন কোনো রুল না, দেখার কিছু নাই। এনি, অল, ইনাফ, নো, সাম, মোর, মোস্ট এগুলা কই বুঝতেছে? ডিটারমিনেন্ট গুলা প্লুরাল কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল দুই জায়গায় বসতেছে এই সবগুলা। এক্সাম্পল দেখি, দেখো নিউজ, নো নিউজ ইজ গুড নিউজ, নিউজ তো করা যায় না। ঠিক আছে, তার আগে এর আগে নো বসালে কোনো সমস্যা নাই। এবং আমরা ওই বক্সটা থেকে দেখে আসছি যে সবকিছুই আনকাউন্টেবলে বসতে পারতেছে, খালি কি বসতে পারতেছিল না আনকাউন্টেবলের ক্ষেত্রে? আনকাউন্টেবলের ক্ষেত্রে ফিউ বসতে পারতেছিল না, আর হচ্ছে মেনি বসতে পারতেছিল না, মেনি। তারপরে হ্যাঁ নাম্বার বসতে পারতেছিল না, এনিও বসতে পারবে সমস্যা নেই। আর কি বসতে পারে না? এ অথবা এন বসতে পারে না। এই পাঁচটার মধ্যে বাকি সবই আনকাউন্টেবলে বসতে পারতেছিল। ঠিক আছে, তো টপিকটা এখানে অনেক রুল আছে, বইয়ে আছে, জন্য আমরা আলাদা আলাদা পড়তেছি, আর একটা দুটা বের হয়ে যায় আলাদা এক্সেপশন, এর জন্য আমরা সব দেখতেছি, কিন্তু আমরা আসলে সামারি জানি যে কোনগুলা বসতে পারে আর কোনটা পারে না। আরেকটা দেখি, দেখো দি নো এনি সাম সাচ পজিটিভ, পজিটিভ বলতে যে মালিকানা যেগুলো বোঝায়, হিজ, মাই, হার, দেয়ার এগুলা সবগুলা, দ্যাট, হোয়াট, হুজ এগুলা কই বসে? সিঙ্গুলার, প্লুরাল অথবা আনকাউন্টেবল সবার ক্ষেত্রে ইউজ করা যায়। এগুলো আমরা এমনিও জানি। দেখো এটার জন্য আমাদের রুল জানার দরকারও ছিল না। দেখো শি হ্যাজ নো ওয়াইফ, ওয়াইফ গোনা যায়, ওয়াইফের আগে নো বসাতে পারি, কোনো সমস্যা নাই।
তারপরে হি হ্যাজ নো চিলড্রেন, নো বসানো যায়, কোনো সমস্যা নাই। ইনফরমেশন, নো অ্যাকুরেট ইনফরমেশন, নো ইনফরমেশন আগে নো বসানো যায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, মানে কি এটা কোনো আলাদা রুল না। ঠিক আছে, আচ্ছা এখন আমরা রুল আকারে অনেকগুলো দেখবো, তাও রুল না, কারণ কি আমরা শুরুতেই বক্সটা দেখে আসছি, কারণ এখানে এখানে আমরা জাস্ট নতুন করে জানবো যে ওয়ার্ড গুলাদের আসলে অর্থটা কি বোঝাতে চাই। ঠিক আছে, অর্থটা বুঝতে হবে আমাদের, যে ওই আমাদের ডিটারমিনার অথবা কোয়ান্টিফায়ার গুলা দিয়ে কোনটা কি অর্থে ইউজ করা হচ্ছে, এটা আমরা এখানে জাস্ট খেয়াল করবো। এটা আমাদের লাস্ট টপিক। আচ্ছা, কাউন্টেবলের আগে এ এন দি বসে, এটা আমরা সবাই জানি, কিন্তু আনকাউন্টেবলের আগে কি এ এন বসে না, কি বসে, শুধুমাত্র দি বসে। আগের থেকে জানি, নতুন কোনো রুল না, এই জন্য এক্সাম্পল দিলাম না। 2, এখানে কি দেখো, অল্প কয়েকটি, মানে কিছু বোঝাতে আমরা কি বুঝাই, এ ফিউ বুঝাই। এবং এ ফিউ কই বসে, আনকাউন্টেবলে, কাউন্টেবলে, কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবলের কি বসে, লিটল। অর্থের দিকে খেয়াল করি, দেখো এ ফিউ বলছি, কিন্তু অল্প কয়েকটি, এ ফিউ অল্প কয়েকটি, এ লিটল, লিটল বসে আনকাউন্টেবলের সাথে, এ ফিউ বসে কাউন্টেবলের সাথে, কিন্তু অর্থ দুইটারই সেম। ওকে, তো এ ফিউ না বলে যদি ফিউ বলতাম আর লিটল বলতাম, এগুলোর অর্থ কি দাঁড়াইতো, কেউ কি জানো? এ ফিউ আর ফিউর ভিতরে এটা ডিফারেন্স কি? মানে অথবা নো দিয়ে বুঝায় যে কিছুই নাই আর কি। হ্যাঁ, আসলে ফিউ আর লিটল বলে, আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তার মানে এটাই বোঝাচ্ছে আমার আসলে ফ্রেন্ড নাই। ওকে, যদি যদি বলে আই হ্যাভ লিটল নলেজ, লিটল নলেজ মানে তার নলেজ একবারেই নাই। ওর নলেজে নাই। হ্যাঁ, মানে নেগেটিভ। এই দুইটা ওয়ার্ডই আসলে নেগেটিভ ওয়ার্ড, দুইটা ওয়ার্ডই নেগেটিভ ওয়ার্ড। ওকে, নাই বাংলা অর্থ দ্বারা এটা। এটা কেন বলছি, কারণ এখান থেকে কোশ্চেন আসছে, মানে একটা লাইন দিয়ে বললো যে এটার বাংলা অনুবাদ কি হবে, কোশ্চেন আছে, আমি বইয়ে দাগাইছি, পাবা। ঠিক আছে, এই জন্য বললাম। তাহলে এ ফিউ আর এ লিটল মানে বোঝায় অল্প কিছু, শুধু ফিউ শুধু লিটল মানে বোঝায় যে নাই। ওকে, এই যে নগণ্য বা নেই, সেটাই এখানে এক্সপ্লেন করছে সামনে আইসা, এটা আমি আগে বলে ফেলছি। বেশি সংখ্যক নয়, কিন্তু সবগুলোই বেশি সংখ্যক নেই, কিন্তু সবগুলোই। কেমন দেখো, একটা দা ফিউ, দা ফিউ বলতে কি, দা ফিউ নট মেনি বাট অল দেয়ার আর, মানে কি দা ফিউ যখন বলতেছি ওরা আছে কিছু, ফিউ মানে কি খুবই কম, এ ফিউ মানে কি অল্প কিছু, মানে ফিউ মানে নাই এর সমান, এ ফিউ মানে অল্প কিছু, দা ফিউ মানে কি কম, কিন্তু সবগুলোই আমি বুঝাচ্ছি। মানে আমি যদি কোশ্চেন বলি যে দা ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ হ্যাজ অ্যারাইভড এট মাই হোম, মানে কিছু সংখ্যক বন্ধু যা আমার আছে, মানে নাই কিন্তু যে কটাই আছে সবাই আমার আসছে বাসায়। ঠিক আছে, দা ফিউ বলতে আমি একবার নাই বললে চলে, যারা আছে তাদের এবার উল্লেখ করে বলতেছি, তখন আমি দা ফিউ ইউজ করতেছি। বুঝছো, নাই এর সমান, কিন্তু দা দিয়ে বুঝাচ্ছি যে ওরা সবাই এবার আসছে, দায়ের ভিতরে সবাই আসছে, মানে কমের ভিতরে সবাই চলে আসছে, এরকম বোঝাচ্ছি। এখানেও অনেক এক্সাম্পল পাবা এই টপিকটাই গেলে, কিন্তু এটা মানে আলাদা রুল বোঝার কিছু না, এটা আমরা জাস্ট এখন যা বলতেছি এটা মনে রাখো, তাহলে বইয়ে জাস্ট এক্সাম্পল দেখলে তুমি ধরতে পারবা। আচ্ছা, আবার দেখো কাউন্টেবলে অনেকগুলো অর্থে, কাউন্টেবলে কি বসে, মেনি, আর আনকাউন্টেবলে কি বসে, মাছ। এটা আমি আগে বলে ফেলছি যে কাউন্টেবলের ক্ষেত্রে মেনি বসতে পারে, আর আনকাউন্টেবলে যায় মাছ বসে, নতুন কিছু না। কিন্তু এখানে একটা কাহিনী আছে, এখানে না বোধক এবং প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয় এগুলা, না বোধক এবং কোশ্চেনবোধক বাক্যে। যেমন আমি যদি বলি, একটা কোশ্চেন করি, নাবোধক, নাবোধক একটা কোশ্চেন বলি, সেন্টেন্স বলি, আই ডোন্ট হ্যাভ মাচ ফ্রেন্ডস। আমি যদি বলতাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তখন কি বলছিলাম, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আর যখন আমি বলতে চাই নেগেটিভ, তখন কি বলবো, আই ডোন্ট হ্যাভ মাচ ফ্রেন্ডস। ঠিক আছে, মাছ বলতেছি, তখন আর ফিউ বলতেছি না, নেগেটিভ বাক্যে আনতেছি কি, মাছ। বুঝতে পারছো কথাটা? হ্যাঁ, হ্যাঁ, এভাবে আর কি। আর 6 নাম্বারটা কি, অত্যন্ত বেশি বা অত্যাধিক সংখ্যক বোঝাতে, টু মেনি আমরা বুঝি, অথবা টু মাচ, এটা নতুন কিছু না। এখানে এফ হয়ে গেছে, এটা আমি ঠিক করে ফেলবো, দেওয়ার আগে ঠিক করে ফেলবো। এটা হচ্ছে 28 নম্বর স্লাইড, এটা ঠিক করে ফেলবো। আচ্ছা,
আর কি আছে দেখো, সাম। সাম সব ক্ষেত্রে বসতে পারে, সাম যে ইয়াটা আছে, কারণ আমরা বক্সও দেখছিলাম, বক্সে খালি আলাদা করছিল কি কি, মেনি মাছ আর হলো ফিউ লিটল, কিন্তু সাম সবার ক্ষেত্রে বসতে পারতো, তো এটা কোনো সমস্যা না। ওকে, তারপর হচ্ছে অনলি। অনলি কখন আসে, মনে করো এ ফিউ আছে, ওই এ ফিউ এর আগে অনলি বসবে। এ ফিউ অনলি কখন হবে, অনলি এ ফিউ বসবে, এই যে অনলি এ ফিউ অফ কাস্টমার্স হ্যাভ কাউন্ট হ্যাভ অ্যাকাউন্টস, ঠিক আছে। মানে যে জায়গায় তুমি এ ফিউ দেখবা এবং অনলিও দেখবা, সাজানোটা থাকবে অনলি আগে, তারপরে এ ফিউ আসবে। এটাও তোমার কোশ্চেনে আসবে যে বাক্যগুলোর ভিতরে কোনটার স্ট্রাকচার ঠিক আছে সেটা দাগাও। তো অনলি এ ফিউ যেখানে দেখবা সেটা টিক দিবা, এ ফিউ অনলি যেখানে দেখবা সেটা ভুল দাগাইবা। 9, ফিউয়ার আর লেস। ফিউয়ার লেস কি বলছিলাম, ফিউ থেকে ফিউয়ার আসছে, লিটল থেকে লেস আসছে, আমরা বলছিলাম কম্পারেটিভ দিক দিয়ে শুধুমাত্র, আর কিছুই না, বাকি সব সেম। যে লেস কই বসে, লেস হচ্ছে লিটল থেকে আসছে, লিটল কই বসতো, আনকাউন্টেবলে, তাহলে এটাও আনকাউন্টেবলে বসবে। ফিউয়ারটা কি কাউন্টেবলের ক্ষেত্রে বসবে, নতুন কোনো গ্রামার রুল না। নো ফিউয়ার দেন, নো লেস দেন। ফিউয়ার আর লেস যেখানে বসতো সেখানে বসবে, মানে কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল যা ছিল তাই, শুধুমাত্র এখানে অর্থের চেঞ্জ, সেটা কি আশ্চর্যজনক অভিব্যক্তি, মানে আশ্চর্য বুঝাতে বলতেছে। দেখো, নো লেস দেন 50 কিলোগ্রামস অফ সুগার ওয়াজ ওয়েস্টেড, মানে আমি বলতেছি যে কমপক্ষে 50 কিলোগ্রাম সুগার ওয়েস্ট করা হয়েছে, মানে আশ্চর্য বলতেছি আর কি, তখন আমরা নো লেস দেন বলতেছি। এটাও একটাই কোশ্চেন আসবে যে কোনটার স্ট্রাকচার ঠিক আছে, মানে তোমার এখানে সুগার দিয়ে লেখা আছে, মনে করো নো ফিউয়ার, এক জায়গায় লেখা আছে নো লেস, যেটা লেস দেওয়া সেটা ঠিক দিবা, কারণ কি সুগার হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল ক্ষেত্রে লেস হয়, এটাই জানার বিষয় এখানে, এখানে এর বাইরে কোনো কোশ্চেন নাই। এর পরেরটাও সেম, দেখো ফিউয়েস্ট, ফিউয়েস্টটা কি থেকে আসছে, ওই ফিউ থেকে আসছে, তাহলে কি এটা কাউন্টেবল ক্ষেত্রে বসবে। লিস্ট থেকে আসছে, লিটল থেকে আসছে, তাহলে আনকাউন্টেবল ক্ষেত্রে বসবে, নতুন কিছু না, এটা নতুন কোনো রুল না। অনেকের মধ্যে একজন বুঝাতে, মেনি অফ কাউন্টেবল, মাচ অফ আনকাউন্টেবল। দেখো মেনি কই বসতো কাউন্টেবলে, মাছ কই বসতো আনকাউন্টেবল, ও আগেরটাই। মেনি অফ দেম নো ম্যাজিক, তাহলে মেনি অফ দেম তাদের ভিতরে অনেকেই ম্যাজিক জানে, তো দেম এখানে মানুষ বুঝাচ্ছে, এই জন্য আমি এখানে মেনি বসেছি, মাছ না বসে। আর দেখো মাছ অফ দ্য ফুড, ফুড হচ্ছে আনকাউন্টেবল একটা নাউন, তাহলে এখানে মেনি কখনো বসবে না, মাছ বসবে। এখানে কোয়েশ্চেন সেম, এখানে তোমাকে একটা এখানে লেখো মাছ, আর একটা কোয়েশ্চেনে দিবে হচ্ছে আর একটা অপশনে দিবে মেনি অফ দা ফুড, তো মেনি অফ দা ফুড ওটা ভুল, মাছ অফ দা ফুড ঠিক, ওটা ঠিক দিবা, এরকম। 13 নাম্বার, বৈষম্য অথবা তুলনা বোঝাতে, মানে বিপরীত তুলনা বোঝাতে। এক্সাম্পল দেখি ডিরেক্ট, তাহলে বুঝতে পারবো। টু মাচ মানি চেজিং টু ফিউ গুডস কজ ইনফ্লেশন। টু মাচ মানি চেজিং টু ফিউ গুডস কজ ইনফ্লেশন। আচ্ছা, ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি বোঝায়, মানে কি খুব বেশি অর্থ খুব কম পণ্যের পিছনে ছুটলে মুদ্রাস্ফীতি ঘটে। মানে আমরা কি করতেছি, আমরা যখন খুব বেশি টাকার পিছনে ঘুরতেছি, চেস করতেছি, কে খুব কম জিনিসপত্রের পিছনে, তখন ইনফ্লেশনটা হয়ে যায়। মানে আমার যা হওয়ার কথা তার উল্টাটা হয়, মনে করো আমি অনেক বেশি পড়তেছি, আমার রেজাল্ট হওয়ার কথা কি ভালো, কিন্তু রেজাল্ট হইতেছে খারাপ, যখন উল্টা জিনিসটা বোঝায় তখন আমি টু মাচ অথবা টু মেনি ইউজ করি, এমন একটা জিনিস আর কি, ঠিক আছে। এটা তেমন একটা আসে না, কিন্তু আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখে রাখলাম, যা আমি যেখানে দেখবো যে টু ফিউ লেখা, তার এক জায়গায় টু মেনি ইউজ করবো, মানি যেহেতু আছে তাহলে এখানে টু মাচ ইউজ করবো, মেনি থাকলে ওটা কাটা দিয়ে দিব। আর যেহেতু গুডস গনা যায়, তাহলে এখানে যদি আমি লেস দেখি কাটা দিয়ে ফিউ লিখবো, এরকম আর কি কোয়েশ্চেন। 14 নাম্বারটা ডিরেক্ট এক্সাম্পলে যাই, দেখো as many as 6,000 people, পিপল গনা যায়, ঠিক আছে, এই জন্য এখানে আমরা as many as দিছি। কোথাও যদি দেখতাম as much as, সেটা আমরা কেটে দিতাম, কোশ্চেন এখানে সেটাই। 15 নাম্বার, কাউন্টেবল এবং আনকাউন্টেবল সব ক্ষেত্রে সাম বসে, এটা আমরা জানি, এনিও বসতে পারবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু এনি শুধুমাত্র আমরা কোথায় বসাই, যখন না বোধক এবং প্রশ্নবোধক কোশ্চেন হবে তখন। তাহলে এনির ইউজটা কিসের মতো, ওই যে মাছ এবং মেনির মতো হয়ে গেল এনির ইউজটা, কারণ মাছ এবং মেনিটা আমরা কই বুঝেছিলাম, আমরা প্রশ্নবোধক এবং নাবোধক বাক্য বুঝেছিলাম, এনিটাও সেম। এক্সাম্পল দেখি আমরা, এক্সাম্পল হচ্ছে দেখো ইউ ক্যান্ট গো উইথাউট এনি
শুজ, তুমি কোনো জুতা ছাড়া বাইরে যেতে পারবা না। ঠিক আছে, তাহলে একটা নাবোধক বাক্য, সেখানে আমরা এনি বসাতে পারি। ঠিক আছে, এনিটা শুধু নাবোধক এবং কোশ্চেনে বসাতে পারি, অন্য কোথাও না, অ্যাফার্মেটিভে বসে না এনি। আচ্ছা, 16, অধিক সংখ্যক বোঝাতে মেনি অথবা সাম বসে, এটা আমরা এমনি জানি। অনেক বসাতে আমরা মেনি অথবা সাম বসাই, কিন্তু যখন এরকম ওয়ার্ড বসাতে চাই যে এ লার্জ অ্যামাউন্ট অফ বা এ নাম্বার অফ, তখন অ্যামাউন্টটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল হয়। কারণ কি, আনকাউন্টেবল আমরা গুনতে পারি না, যেন আমরা অ্যামাউন্ট বলি, কিন্তু যেগুলো গুনতে পারি সেগুলোকে আমরা নাম্বার বলি, যে এ নাম্বার অফ, ঠিক আছে, অথবা দি নাম্বার অফ, এভাবে বলি, কারণ এদের আমরা গুনতে পারি। আর লাস্ট যে টপিক সেটা হচ্ছে কি মোস্ট, দি মোস্ট, মোস্ট অফ দা, এটা কি হইতেছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল সব জায়গায় বসাতে পারতেছি, এটা কোনো ঝামেলা নাই। এবং আমাদের ওই বক্সও কিন্তু মোস্ট কে আলাদা করে নাই, আলাদা করছিল কাকে, মেনি এবং মাছ এবং লিটল এবং ফিউ কে আলাদা করা হয়েছিল, এগুলাকে আলাদা করা হয়নি। তার মানে এটা সব জায়গায় বসতে পারবে। একটা এক্সাম্পল দেখো, মোস্ট টুরিস্ট ডোন্ট ভিজিট দিস পার্ট অফ দা টাউন, টুরিস্ট গোনা যায়, মোস্ট বসছে, ঠিক আছে, দি মোস্ট না, মোস্ট। আচ্ছা, এখানে লাস্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে কি কম্পাউন্ড। কম্পাউন্ড বলতে আসলে কি, কতগুলা একটা নাউন না হয়ে দুইটা নাউন হয়। এই যে রিভার ব্যাংক, রিভার একটা নদী, ব্যাংক কি, ব্যাংক হচ্ছে নদীর পার, দুইটা একসাথে আমরা লিখি, এই জন্য এটা কি কম্পাউন্ড নাউন। সুইট হার্ট, সুইট একটা ওয়ার্ড, হার্ট আলাদা ওয়ার্ড, একসাথে আমরা বলতেছি কি কম্পাউন্ড নাউন। আফটারনুন যে একটা কম্পাউন্ড নাউন, অনেকেই জানো না, আফটার আলাদা একটা ওয়ার্ড, নাউন একটা ওয়ার্ড, একসাথে কম্পাউন্ড নাউন। ইনকামও কিন্তু একটা কম্পাউন্ড নাউন, আউটকাম একটা কম্পাউন্ড নাউন, হেয়ার কাট একটা কম্পাউন্ড নাউন, সানরাইজও কিন্তু একটা কম্পাউন্ড নাউন, এবং সানরাইজ আসে, হেডিং একটা কম্পাউন্ড নাউন, অনেকে জানো না। যেগুলো জানো না সেগুলা দেখে দেবা, ক্লাসরুম একটা কম্পাউন্ড নাউন, এগুলো অনেকে জানো না। তো ট্রাই করবে যে পুরো বক্সটাই দেখার, কারণ একবার দেখলে মোটামুটি এগুলো মনে থাকে, কারণ সংখ্যায় কম। তো এতটুকু সবাই বুঝছো? বলো, কার কোনো কনভার্সেশন কোনো টপিকে? বুঝতে পারছি ভাই, কিন্তু রিভিশন দিতে হবে। হ্যাঁ, রিভিশন দিতে হবে, কারণ এখানে অনেক টপিক। জি ভাইয়া, না হলে অনেক টপিক অনেক দেখতেছে, টপিক, অনেক টপিক, দুইটা ক্লাস হলে বেস্ট হইতো। হ্যাঁ, দুইটা ক্লাসের কাজ আমরা এক কাছে করছি। কারণ আমাদের কোর্সে কিন্তু আমরা ক্লাস সংখ্যা খুব বেশি দেই নাই, সংখ্যা আসলে অনেক বেশি, কিন্তু 16টা, হিসেবে 16টা ক্লাস দিচ্ছি, কিন্তু করাবো কয়টা, আসলে 32টা করাচ্ছি, কারণ এক একটা ক্লাস আমরা দুইবার করাবো, বুঝছো। আমাদের টার্গেট হচ্ছে যে আমরা কম সময় শেষ করব, ডিভিশনের ক্ষেত্রে আবার ওই একই জিনিসটা দিব, তাহলে ফার্স্ট আগাবে জিনিসটা, এই জন্য এভাবে সাজানো আর কি। হ্যাঁ, আর আমার একটা এই কোশ্চেন ছিল বলো। ভাই, এই যে আপনাদের যে কোর্সটা, এই কোর্সে কি বিইউপির এক্সামের আগে আবার রিভিশন হবে? হ্যাঁ হ্যাঁ, তোমরা সেকেন্ড টাইমার না, ফার্স্ট টাইমারে আস্তে জি আস্তে ভাইয়া। তোমাদের কোর্স একবার শেষ হবে, সেকেন্ড ও টাইমারে আচ্ছা। আসবে, সরি ফার্স্ট টাইমারে আসবে, ওদের জন্য একবার শেষ হবে। তো যারা সেকেন্ড টাইমে ছিল তারা দুইটার এক্সেসই পেয়ে যাবে, এবং দুইটা অ্যাক্সেস তো পাবাই বিউপির আগ পর্যন্ত। কেউ যদি মনে করো আমাদের ওই যে জাহাঙ্গীরনগর যাওয়ার পরে আরেকটা কোর্স আসবে, যেটা হচ্ছে রাজশাহী, চিটাগাং এবং কি গুচ্ছের জন্য, মানে এতদিনও যে মনে করো যে বাকি থাকলো চান্স পায় নাই, সে ওখানেও জয়েন করতে পারে, সমস্যা নেই। মানে এই বছর থেকে এটা করছে কি, যে আমাদের যারা সেকেন্ড টাইমারও হয়ে যাবে, ফার্স্ট টাইমাররা যারা আছে নতুন আসবে, তারা যদি সেকেন্ড টাইমারও হয়ে যায়, তারা আমাদের পরবর্তী যে কোনো কোর্স মানে ফ্রিতে করতে পারে। মানে জিনিসটা এমন যে যতদিন চান্স না পায় ততদিন ক্লাস করো, ব্যাপারটা এমন, বুঝছো। বুঝতে তার আমাদের, হ্যাঁ, এই ক্লাসটায় কন্টেন্ট বেশি এই এক কারণে, কারণ আমরা কোনো কিছুই বাদ দেই নাই, কারণ কোনো গ্যাপ থেকে লাভ নাই, ঠিক আছে, এখানে প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট। এবং যখন তুমি রিভিশন দিয়ে যাবা, ক্লাসটা আমি নিছি অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিট, কিন্তু যখন তুমি নিজে পড়বা তোমার আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে, কারণ তুমি তো আর আমার কথা শুনবা না, তখন খালি স্লাইড দেখবা। ওকে, তো কিভাবে রিভিশন দিবা, এই পুরো স্লাইডটা দেখবা, তারপরে ঠিক বলে চলে যাবা বইয়ে, এই যে বইয়ে, বইয়ে শুধুমাত্র দাগান এক্সাম্পল গুলো দেখবা। আমি একটু আগে কিন্তু বলেছিলাম ক্লাসের শুরুতে যে এই যে এখানে আমার 24টার মতো নাকি 26টার মতো এমসিকিউ ছিল, আমি শুধুমাত্র 8টা দাগাইছি, তোমার পুরো টাইমটা বেঁচে গেল। এমনকি আমাদের এমসিকিউটা বুঝার যে এক্সট্রা টাইম সেটাও লাগতেছে না, কারণ তুমি ক্লাসটা করে ফেলছো। এমনকি একবার লাস্ট যে পার্টটা, সেখানে কিন্তু অনেক অনেক ইয়ে আছে, এমসিকিউ আছে, মানে বই না শেষ করার মতো না এই মাস্টার বইয়ের। এই দেখো 282 থেকে শুরু হয়েছে, আর শেষ হচ্ছে দেখো 282 থেকে 326, অনেক।
মানে 50টার মতো এখানে আছে। তো এখান থেকে আমি কিন্তু বেশি দাগাইনি, অল্প একটা দাগাইছি। এবং এগুলা একটাও কিন্তু নতুন কোনো কিছু না, এগুলা দাগাইছি মানে কি পুরো চ্যাপ্টার তোমার পড়া শেষ, এখন এই যে কটা দাগাইছি এই কটা দেখলে টপ উপরে যা পড়ে আসছে ওগুলো আবার তোমার মনে পড়ে যাবে, ওভাবে দাগানো হয়েছে, বুঝছো? তার মানে এই একটা ক্লাস 1.5 ঘন্টা করার পরে তোমার আর পুরোটা রিভিশন দিতে হাই স্কুলে সময় লাগবে 1 ঘন্টা, এবং 1 ঘন্টায় মনে থাকবে। কারণ যদি বইলেও যে একটা দুইটা তুমি যে আমাদের রেকর্ডের ক্লাসটা সাথে সাথে দেখতে পারবে, যে এখন 10টার দিকে ক্লাস শেষ করি, রেকর্ড 10:30টার ভিতরে আমাদের ড্রাইভে চলে যাবে, নতুন করে আর কিছু দেখতে হবে না। রেকর্ড দেওয়ার পরও তারপরেও 2টা এক্সারসাইজ কোর্সের, একটাই কারণ অনেকেই দেখা যায় একা একা পড়লে পড়া হয় না, তো ক্লাসে থেকে তুমি জিনিসগুলো আগায় নিতে পারবা। আর এখানে আমি মাস্টার বইয়ের দিয়েছি, কিন্তু অন্য যে বইগুলো দরকার আছে যেমন টোফেল টোফেল যা আছে সেগুলো আমরা আস্তে আস্তে রেডি করতেছি, ওগুলো দিয়ে দিব। এমনকি মুখস্থ পাঠ যেগুলো সেগুলো দিয়ে দিব আস্তে আস্তে, কারণ এখন তো আগে একটা ক্লাস শেষ করবো, একটা উইক যাক, তারপর আস্তে আস্তে আমরা মুখস্থ জিনিসগুলো অ্যাড করে দিব। এমনকি ফার্স্ট পেপার যা আছে ওগুলো আমরা দাগায় দাগায় অ্যাড করে দেবো, কারণ ফার্স্ট পেপার থেকে বিউপি এবং জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন হয়, এবং রাজশাহী তো চিটাগাংও রিসেন্টলি হচ্ছে। তো আমরা কোনো কিছুই বাদ দেবো না, সবকিছুই দিব এবং সবকিছুই আমরা একসাথে শেষ করব। আর যেহেতু এটা ঈদের আগে লাস্ট উইক, তো যে উইকলি এক্সামটা ঈদের পর পর যে ফার্স্ট ক্লাসটা হবে ওই দিনই আমাদের আগে উইকলি এক্সাম হবে, সেটা আগে বলে রাখলাম। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা রেকর্ডটা অফ করে দেই।